শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्मच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लं ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहां हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। আচ্ছা, তাহলে আমরা আগের দিন সংখ্যা দেখেছি। সংখ্যাগুলো কিছু কিছু সংখ্যাগুলো পড়া ছিল, তার জন্য আমি পিডিএফও দিয়েছিলাম একটা সংখ্যাগুলো অভ্যেস করার। অনেকেই অভ্যেস করেছেন, অনেকটা করেই অভ্যেস করেছেন। তাছাড়া যারা যারা অভ্যেস করেননি তারা অবশ্যই অভ্যেস করবেন, নাহলে তো এগুলো আপনাদের সুবিধার জন্য। কিন্তু অনেকজন, প্রায় 10-12 জন অভ্যেস করে পাঠিয়েছে। আচ্ছা, তো একটু সংখ্যা আমরা জিজ্ঞেস করে নিই, দেখি কে কেমন সংখ্যা অভ্যেস করে এসছেন। আকাশ মহোদয়, হ্যাঁ স্যার, অভ্যেস করেছেন সংখ্যা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছি স্যার। আচ্ছা, 10 থেকে 100 বলে যান, শুধু ইন্টারভাল 10, 10-এর ইন্টারভাল গুলো বলে যান। দশম, বিংশত, দশম, ত্রিংশত, দশম চৌষট্টি, প্রথমটা কি? দশ, হ্যাঁ, 10, হ্যাঁ হ্যাঁ। দশম, হ্যাঁ, বিংশত, বিংশত, বিংশত নয়, ত্রিংশত, চতুর্থ, 20টা বিংশত নয় হ্যালো? তো, 20টা হ্যাঁ, বিংশত নয় তো, বিংশত, বিংশত। না তো। আপনার সমস্যা হচ্ছে, হয়তো আপনি পাবলিক প্লেসে আছেন। ঠিক আছে, আমরা অন্যের কাছে শুনছি। অমিয় মহোদয়। হ্যাঁ স্যার বলুন। 10 থেকে 100 পর্যন্ত ইন্টারভাল গুলো বলে যান। আচ্ছা, দশ, দশ, বিংশতি, বিংশতিः, বিংশতিः, ত্রিংশত, চত্বারিংশত, পঞ্চশত, পঞ্চশত না 50? পঞ্চাশত, পঞ্চাশত, ষষ্টিः, সপ্ততিः, অशीतिः, নবতিः, শতম। গুড। আচ্ছা, সৌমি মহোদয়া। হ্যাঁ বলুন। 99 কি হবে? 99? 99 হলো ঊনশতম। এটা একটা হতে পারে, কিন্তু এরকম প্রয়োগ হয় না। আর কি? 9 বেশি 90 এমন ভাবে বলতে গেলে আপনি আগের দিন বলেছিলেন এটা, এক মিনিট একটু রেফার করছি। হ্যাঁ, আপনি তো অভ্যেস করেননি, অভ্যেস করে পাঠাননি তো। আপনি আমাকে উত্তরও দিলেন একটু আগে। ও আচ্ছা আচ্ছা, নাম লিখেছিলেন আপনি? না, আমি নাম লিখিনি। সেই জন্য বুঝতে পারিনি। নবনবতিহ হবে। নবনবতী, নবনবতিহ। আচ্ছা, ছন্দা মহোদয়া। ইয়েস স্যার। 5 জন বালক কি হবে সংস্কৃত? পঞ্চহ।
বালক বালকাহা বালকাহা, এটা ঠিক হয়েছে, প্রথমটা ভুল হয়েছে। আপনি বলুন কি হবে? পাঁচজন তো স্যার। হ্যাঁ, সৌমি মহোদয় আপনি মিউট করুন। হ্যাঁ, 5 জন বালক। হ্যাঁ স্যার, পাঁচজন। পঞ্চ শব্দ ভালো করে বলুন, সংখ্যায় ছিল, অভ্যেসটা তাহলে ঠিকঠাক করেননি। 5 বোঝাতে কি হ্যাঁ সংখ্যা স্যার, হ্যাঁ, পঞ্চহ নয়, কারণ পঞ্চ হ্যাঁ, পঞ্চ, নরশব্দ হ্যাঁ বড় শব্দের মতো নয়। আমরা কি বলেছিলাম, এর মূল শব্দ কি মনে আছে? হ্যাঁ স্যার, সরি। মূল শব্দ কি? হ্যাঁ স্যার, পঞ্চ, বলুন। প্রাতিপদিক কি? পঞ্চ এটার মূল প্রাতিপদিক কি মনে আছে? পঞ্চ। কারো? পঞ্চ নয়, কে বলতে পারবে, কার মনে আছে? পঞ্চন শব্দ। হ্যাঁ একদম, পঞ্চন, নকার। পঞ্চন, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য হ্যাঁ। কিন্তু মূল প্রাতিপদিক রাম শব্দের মতো নয়, সেই জন্য রামহ এরকম, পঞ্চহ এরকম হবে না, পঞ্চ। আচ্ছা, পঞ্চ বালক। পঞ্চ। আচ্ছা, এবার বলুন 6 জন 6 জন বালিকা। বলুন সন্ধ্যা মহোদয়া। হ্যাঁ স্যার। 6 জন বালিকা। শর্ট। হ্যাঁ, শর্ট লতা শব্দ তো বালিকাম। লতা শব্দ তো হ্যাঁ স্যার, বালিকাম। লতা শব্দ বলুন দেখি। লতা লতে লতা। লতা লতা লতে লতা। বিসর্গ নেই কোথাও? হ্যাঁ স্যার, লতা লতে লতাহা। হ্যাঁ, তাহলে শর্ট কি হবে? শর্ট বালিকাহা। হ্যাঁ, তাহলে বালিকাম বললেন, শর্ট বালিকাহা। গুড। জুলি মহোদয়া। হ্যাঁ স্যার। 100 জন লোক। শতম 100 জন লোক। শতম লোকাহা। লোকাহা নয়, লোক বলতে জনহ বা নরহ, তাহলে কি হবে? জনহ। শতম জনাহা। জনাহা। গুড, শতম জনাহা। আচ্ছা, মনুষ্যাহা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মনুষ্যাহা হতে পারে অবশ্যই। তাহলে 100 জন মানুষ, এরকম আর কি, মানুষজন তো একই। বেশ। এবার বলুন মৌসুমী মহোদয়া। তেইশ কি হবে? 23। ত্রিবিংশতিः। না, ত্রয়োবিংশতিः। তাহলে এগুলো অভ্যাস না করলে কি করে হবে? ত্রয়োবিংশতিঃ, ত্রয় হয়ে যায়, ত্রয়। আর 33টা কি হয়ে যায়? 33 কি হবে? হবে ত্রয়োত্রিংশতিः। না, 30 এর জন্য ত্রয়োত্রিংশৎ। হ্যাঁ, ত্রয়োত্রিংশৎ, কিন্তু বিংশতির জায়গায় ত্রয়োবিংশতি হয়, ওকার হয়, কিন্তু 30-এর ঘরের সময় তখন তো ওকার হয় না, ত্রয়োত্রিংশৎ এরকম তো হয় না, ওকার হয় না, এখানে ওকার হয়। ওকার ছাড়া, হ্যাঁ, ত্রয়োত্রিংশৎ। ওকারের জায়গায় একটা দন্তীয় সকার হয়, তাহলে কি হবে? ত্রয়স্ত্রিংশৎ। হ্যাঁ, ত্রয়স্ত্রিংশৎ। গুড। আচ্ছা, রায় মহোদয়া। স্যার, 74 কি হবে? সপ্ততিঃ। 74 বলেছি, 74, 74। 74 তাহলে চতুর্সপ্ততিঃ। চতুর্সপ্ততিঃ। এখন রেফের জায়গায় কি হয়ে যাবে?
চতুর দুদেশ হবে। রকারের জায়গায় দন্তীয় সকার হয়ে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, চতুঃসপ্ততিः। চতুঃসপ্ততিহি। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে কোথায় কি হয়ে যাচ্ছে। তাহলে 63 কি হবে? ত্রয়ষষ্টিः। ষাটষাশিः। 63 বলেছি, 63, 63। ও সরি স্যার, ত্রিষষ্টিः। গুড, ঠিক আছে। শেফালি মহোদয়া, আচ্ছা সংখ্যা তো হলো, ঠিক আছে আপনি মিউট করুন। আমরা তাহলে পরের সংখ্যা বাদ দিয়ে আরো যেগুলো পড়েছিলাম সেগুলো একটু দেখে নিই, নিয়ে তাহলে সেখান থেকে শেফালি মহোদয়া থেকে ধরবো, তারপরে আবার অন্যদেরও। এছাড়া আমরা পড়েছিলাম সংস্কৃতে 2 প্রকারের জিনিস আমরা আগের দিন দেখেছিলাম, একটা হচ্ছে শব্দ আর একটা ধাতু। 44 উচ্চারণটা কি হবে একটু বলবেন? 44। আচ্ছা আচ্ছা, আপনি বলুন আগে 44 কি হবে? তারিশ্বর। এটা কি 44, তাহলে 4 এর জন্য হচ্ছে চতুর আর 40 এর জন্য চত্বরিংশৎ, তাই তো? হ্যাঁ, তাহলে চতুর চত্বরিংশৎ। এখন রেফের জায়গায় তালব্যস্যকার হয়ে যাবে, তাহলে চতুশ্চত্বরিংশৎ। চতুশ্চত্বরিংশৎ। চত্বরিংশৎ হলো, হ্যাঁ চত্বরিংশৎ 40 আর 4 এর জন্য চতুর, এবার রেফের জায়গায় তালব্যস্য, তাহলে চতুশ্চত্বরিংশৎ। চতুশ্চত্বরিংশৎ। আচ্ছা আচ্ছা, তো এর আগের দিন আমরা দেখেছিলাম সংস্কৃতে 2 প্রকার জিনিস যার থেকে মোট সমস্ত সংস্কৃত যে শব্দ বাক্য সবকিছুর উদ্ভব হচ্ছে, সেখানে 2টো জিনিস, একটা হচ্ছে শব্দ আর একটা ধাতু। তো শব্দ থেকে আমরা বেশি কিছু প্রত্যয় করি, ধাতু থেকেও কিছু প্রত্যয় করি, প্রত্যয় লাগাই আর কি। শব্দ থেকে কিছু প্রত্যয় লাগিয়ে আমরা কিছু শব্দরূপ তৈরি করি, ধাতু থেকে কিছু প্রত্যয় লাগিয়ে আমরা বিভিন্ন ধাতুরূপ তৈরি করি। তো শব্দ থেকে যে প্রত্যয় হয়, যে প্রত্যয়গুলো লাগিয়ে আমরা, ধরুন রাম শব্দ, তার থেকে যে প্রত্যয় লাগিয়ে আমরা রামহা রামু, রামাহা রামম, রামু রামান ইত্যাদি রূপগুলো করি, সেই প্রত্যয়ের একটা বিশিষ্ট নাম আছে। সেটা কি নাম শেফালি মহোদয়া? সুপ প্রত্যয়। হ্যাঁ, গুড। আর ধাতু থেকে যে প্রত্যয় লাগায় তাকে কি বলে? সেটা হলো তিং আর ক্লিং দুটো বোধ হয় না? তিং। হ্যাঁ, তিং প্রত্যয়। গুড গুড। তাহলে শব্দ থেকে সুপ আর ধাতু থেকে তিং। গুড। আচ্ছা, এরপরে আছে শ্রাবন্তী মহোদয়া। হ্যাঁ স্যার। আচ্ছা, শব্দ থেকে যে আমরা সুপ প্রত্যয় লাগাই, সুপ প্রত্যয় হচ্ছে কতগুলো প্রত্যয়ের সমষ্টির নাম সুপ প্রত্যয়। তাহলে এই সুপ প্রত্যয়ের মধ্যে কটা প্রত্যয় আছে? স্যার 3টে। 3টে? সুপ প্রত্যয়ের মধ্যে মাত্র 3টে প্রত্যয় আছে? না স্যার, সরি। একটা পিডিএফ তৈরি করে দিলাম, সেখানে সব লেখা রয়েছে পরপর প্রত্যয়গুলো। স্যার 21টা। একদম একদম। শ্রাবন্তী মহোদয়া, হ্যাঁ স্যার। একটা রাম শব্দ থেকে আমরা তো 21টা রূপ পাচ্ছি, রামহা রামু, রামাহা রামম, রামু রামান। তার মানে আমাদের প্রত্যয় তো 21টা হতে হবে, কারণ 21টা প্রত্যয় লাগিয়েই তো এক একটা প্রত্যয় লাগিয়ে আমরা এক একটা রূপ পাই। হ্যাঁ কি কি প্রত্যয় আপনি পিডিএফটাও দেখে যদি বলতে পারেন, বলুন দেখি কি কি প্রত্যয়? স্যার সুপ্রত্যয় আর কি তদ্বিত প্রত্যয়। না, সেটা তো হলো, কিন্তু যে সুপ্রত্যয়, সুপ্রত্যয়ের মধ্যে আমরা বলছি, সুপ্রত্যয়ের মধ্যে আবার 21টা প্রত্যয় আছে, সেই 21টা প্রত্যয়কে আমরা একত্রে নাম বলছি সুপ। হ্যাঁ। এই 21টা প্রত্যয় কি কি? অন্যদেরকে বলার দরকার নেই, কিন্তু কে কে পারবে জাস্ট মাইকটা শুধু আনমিউট করলেই হবে, তাই তো? অনেকেই পেরে যাচ্ছে। শ্রাবন্তী মহোদয়া বলুন।
স্যার আমি পারবো না এটা। আপনি ওই পিডিএফটা হাতে পাননি? হ্যাঁ পেয়েছি, তো ওটা এখনো মনে নেই আমার। কি ওটা? আর প্রথমে কি আছে মনে আছে? প্রথম প্রত্যয়টা কি? ওটা দেখবেন, নাহলে কি করে হবে? কেটে কেটে যখন স্টাডি মেটেরিয়াল করা হচ্ছে দিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, বাংলায় আছে, একটু পড়বেন ওগুলো, নাহলে তো আগের ক্লাসেরটা বোঝাতে বোঝাতেই সময় চলে যাবে। আমরা নেক্সট পড়বো কি করে তাহলে? হ্যাঁ স্যার। সুপ্রতি মহোদয়া। স্যার স্যার এটা কি এই পুরো এই সব 21টাই বলবো, এই যে সু ও জাস ও সাস এইটা? হ্যাঁ হ্যাঁ, এটাই একদম, এইগুলোকেই তো আমরা 21টাকেই নিয়ে তো নাম দিয়েছিলাম সু। এবার এই নামটা আমরা আজকে দেখবো, তবু আপনি বলুন দেখি 21টা প্রত্যয় কি কি, একবার শোনান দেখি উচ্চারণ ঠিকঠাক করে। স্যার খাতাটা কিন্তু খোলা আছে সামনে। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখেই বলুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। সু ও জাস ও সাস টা ভাম সিস নে ভাম হয়নি, তৃতীয় আবার বলুন। টা ভাম তারপরে সিস হ্যাঁ নে ভাম ভাস ভ্যাস ভাস নসি ভাম ভাস নস ওস নি নি ওস সু। গুড, বেশ। আচ্ছা, এরপরে আমরা ধাতু থেকে যে তিন প্রত্যয় লাগাই, তিন প্রত্যয়গুলো, আচ্ছা তিন প্রত্যয়গুলো তো আগের দিন বলা হয়নি, আজকে তিন প্রত্যয়গুলো বলবো। আচ্ছা ঠিক আছে, এরপরে সুনন্দা। হ্যাঁ বলুন স্যার। এই পঞ্চমীতে, এই পঞ্চমী বা ষষ্ঠীতে এক বচনের যে প্রত্যয়টা সুপ্রত্যয়টা আছে, হ্যাঁ বংশী বংশী ভিয়াম ভিয়স, এইটা যেটা আছে পঞ্চমীতে, তাদের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চমীর যখন ধরুন রাম শব্দের যে রূপ হয় এক বচন, দ্বিবচন এবং বহু বচনের, সেই ক্ষেত্রে বিভক্তিযুক্ত শব্দটা রামস্বা হচ্ছে, রামাত হচ্ছে, রামাভ্যাম হচ্ছে, রামেভ্য হচ্ছে। তা সেই ক্ষেত্রে রামা এখানে দ্বিবচনে ভ্যামটা দেখতে পাচ্ছি এবং এখানে ভুয়াসটা দেখতে পাচ্ছি বহু বচনে, সেটা একবচনে দেখতে পাচ্ছি না কেন? তাই একবচনে এটা সম্পূর্ণ ডিফারেন্ট, বংশী আর রামাত দুটোর মধ্যে মেলানো যাচ্ছে না, সেইটি এটা কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই জন্য আমাদেরকে ব্যাকরণ পড়তে হবে, মানে হায়ার ব্যাকরণ পড়তে হবে। এই যে আমরা 21টা যে এই প্রত্যয় দেখলাম, এই 21টা প্রত্যয় হচ্ছে ইউনিভার্সাল। এই 21টা প্রত্যয় থেকে আমরা লাখ লাখ কোটি কোটি শব্দরূপ বানাই। এটা এখন আমরা রাম শব্দ থেকে লাগাবো, শ্যাম শব্দ, যদু, লক্ষ্মী, হরি, যত শব্দরূপ আছে পৃথিবীতে, যত শব্দরূপ আছে, সেটা স্ত্রীলিঙ্গ হোক, পুংলিঙ্গ হোক, ক্লিবলিঙ্গ হোক, অকারান্ত, ইকারান্ত, উকারান্ত, যে কারান্তই হোক, যে লিঙ্গেই হোক, সমস্ত শব্দ থেকে রূপ বানানোর জন্য আমাদের এই একই প্রত্যয়। এইবার সমস্ত শব্দের রূপ তো একই হয় না, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রাম শব্দের আমরা পঞ্চমীতে দেখতে পাচ্ছি রামাত, কিন্তু লতা শব্দের আবার দেখতে পাচ্ছি লতায় আহা, তাই তো? এদিকে রাম শব্দের সপ্তমীর একবচনে দেখতে পাচ্ছি রামে, কিন্তু লতা শব্দের লতায়াম, কিন্তু প্রত্যয় তো একই, প্রত্যয় একই। রাম শব্দ থেকে সেই নি প্রত্যয় লাগিয়ে সপ্তমীর একবচনের যে সুপ্রত্যয় নি, সেটাই লাগিয়ে হচ্ছে রামে, আবার লতা শব্দ থেকে ওই একই প্রত্যয় নি প্রত্যয় লাগিয়ে হচ্ছে লতায়াম। তো এই মাঝে কিছু প্রক্রিয়া আছে, সূত্র লাগবে এখানে, মাঝে কিছু সূত্র লেগে আদেশ হবে, দিয়ে বৃদ্ধি হবে, গুণ হবে, কিছু কাজ হবে, আদেশ হবে, লোপ হবে, এরকম পাণিনীয় সূত্র আছে, অষ্টাধ্যায়ী বা লঘু সিদ্ধান্ত কৌমুদী, এগুলো যেগুলো পড়বেন। এরপরে হায়ার ব্যাকরণ দিয়ে, মানে এই আমরা শব্দ থেকে প্রত্যয়গুলো লাগিয়ে মাঝে কি কি কাজ করে আমরা একদম পুরো নিষ্পন্ন রূপগুলো তৈরি করছি, এই মাঝে প্রক্রিয়ার জন্য কিছু কিছু প্রসেস আছে, কিছু কিছু সূত্র আছে, সেগুলোর জন্য আমাদের পরে হায়ার ব্যাকরণ শিখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, সুনন্দা। আমার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, এক এক করে শ্রাবন্তী মহোদয়া প্রথম বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা পড়িয়ে দিয়েছেন আপনি। ওই যে হসন্ত হয় না স্যার, শব্দ ভাঙলে যে হলন্ত থাকলে শুদ্ধ হয় না, মানে ধরুন কটাকে ভাঙলে ক যুক্ত হসন্ত হলে যে কয়ে হলন্তটা থাকে না, হ্যাঁ, ওইটা কি স্যার উচ্চারণ হবে তো? শুধু কয় হলন্তটা তো আমরা উচ্চারণ করতে পারি না, মানে আমরা তো ছোটবেলা থেকে শিখেছি মানে কটা শুধু ক না স্যার, ক চ ট সবই তো ওরকম, মানে আমরা যদি ভাঙি তাহলে তো যুক্ত অ হলে তো সবেতেই তো একটা হলন্ত বসবে। হ্যাঁ অবশ্যই। ওটা কি উচ্চারিত হবে স্যার? কোনটা? ওটা বলতে মানে এই যে কয় হলন্ত, মানে আমি শুধু যে কয় মনোর এটাই বলছি। হ্যাঁ, কয় হলন্ত যেটা আছে উচ্চারিত হয়, ওটাকে আমরা উচ্চারণ করতে পারি না, মানে
ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না, উচ্চারণ করা খুব কঠিন। যখন শেষে থাকে দয়কার হস্যি কয় হসন্ত, এখানে আমরা দিক এমন বলতে পারি, কিন্তু যখন কটা শুরুতে থাকবে শুধুমাত্র কয় হসন্ত, তখন আমরা সেটাকে উচ্চারণ করতে পারি না। স্বরবর্ণের সাহায্য না নিলে ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, সেই জন্য আমরা যাই বলি তার সাথে স্বরবর্ণ লেগে যায়। কিন্তু ওই ব্যঞ্জন বর্ণটা যদি শেষে থাকে তখন আমরা উচ্চারণ করতে পারি, যেমন দিক, তারপরে পেন, এগুলো আমরা শেষে যদি নয় হলন্ত থাকে উচ্চারণ করতে পারি, কিন্তু শুধুমাত্র নয় হলন্ত বললে কেউ উচ্চারণ করতে তো পারবে না শেষে একটা স্বরবর্ণ না লাগালে। মানে শেষে থাকলে ওই হসন্তটা দিয়ে দিক মানে এরকম ভাবে উচ্চারণটা করা যায়, তাই তো? হ্যাঁ, শুধু একটা হলন্ত বর্ণের আমরা উচ্চারণ করতে পারি না যদি শেষে বর্ণটা না থাকে। চারকে জিজ্ঞেস করছিলেন? স্যার আমি বলছিলাম, হ্যাঁ বলুন। স্যার বলছি যে ওই যেটা প্রাতিপদিকের যেটা ওই রাইট আপটা স্যার দিয়েছিলেন, হ্যাঁ ওখানে নায়ক শব্দ বলে ওই একটা দিয়েছিলেন যে স্যাম্পল ওয়ার্ডস ফর মেমোরাইজেশন, তো এইটা কিছু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ওই পিডিএফটা দেখবো। নায়ক শব্দ মানে ওইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড শব্দ, ওই শব্দগুলো ওই নায়ক শব্দ বলে, মানে নায়ক বলতে ওখানে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড শব্দ এখন তো হাজার হাজার আমাদের শব্দ আছে, অতগুলো শব্দ তো আমরা মুখস্থ করতে পারবো না। যেমন একটা আমরা রাম শব্দ মুখস্থ করে নিলে আমাদের দেব শব্দ, নর শব্দ সব হয়ে যাবে, সেই রকম ওখানে কয়েকটা স্ট্যান্ডার্ড শব্দ দেওয়া রয়েছে। যারা একান্তই পারছেন না, ওই শব্দ কটা যদি মুখস্থ করে নেন তাহলে অনেক শব্দ আমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ ওই শব্দের মতো অনেক শব্দরূপ হয়। একটা ওই যে স্যাম্পল 5টা না 6টা শব্দরূপ আছে, ওই শব্দ আছে ওখানে, ওই শব্দরূপ গুলো যদি মুখস্থ করে নিই তাহলে আমাদের অনেক শব্দের রূপ আমরা জানতে পারবো। সেই জন্য ওটা নায়ক শব্দ মানে স্যাম্পল শব্দ। ওই পিডিএফটা যখন আজকে আমরা আবার দেখাবো তখন যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা স্যার, আচ্ছা আর একটা স্যার প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই কারকাদি পরিচয়ের যেটা রাইট আপ, ওখানে ওই কয়েকটা অকর্মক ক্রিয়ার উদাহরণ দিয়েছিলেন, তার মধ্যে ওই অটতি আর নশ্বতি এই মানে দুটো বুঝতে পারিনি। অটতি, অটতি আর একটা হচ্ছে নশ্বতি। নশ্যতি মানে নাশ হয়, যেমন হ্যাঁ বৃক্ষঃ নশ্যতি, বৃক্ষটা আস্তে আস্তে নাশ প্রাপ্ত হচ্ছে। এখানে কর্ম আছে কিছু? কর্ম নেই। যেমন আমি হাসছি, আমি ভাত খাচ্ছি, এখানে খাওয়া ক্রিয়ার কর্ম হচ্ছে ভাত, কিন্তু আমি হাসছি এখানে যেমন কোনো কর্ম নেই। সেরকম আমি নাশ প্রাপ্ত হচ্ছি, এখানে কোনো কর্ম আছে? না, নেই। আচ্ছা সেরকম অটতি, সে হাঁটছে, এর কোনো কর্ম আছে? সে হাঁটছে। তো সেই অটতি মানে হাঁটা। হ্যাঁ, অটতি মানে হাঁটা, আর নশ্যতি মানে নাশ হওয়া। আচ্ছা স্যার, আর একটা স্যার বলছি যে ওই 86 মানে সংখ্যাটা এখানে যেটা আছে শর্ট সিটি হি, তো শর্টে ওখানে কোনো হলন্ত নেই, এটাতে কি হলন্ত হবে নাকি এটা হলন্ত ছাড়া? না, আপনি বলুন শর্ট, ছ প্লাস ডয় হসন্ত শর্ট, তারপরে অশীতি, শর্ট অশীতি মানে অ প্লাস অ যোগ করে অ হলো। হ্যাঁ, এমনি আমাদের হলন্ত দেওয়া উচিত, কিন্তু অশীতির যে অকার সেটা তো ডয়ের সাথে ঢুকে গেছে এখন। হ্যাঁ, ওই অ প্লাস অ সমান অ ওটা হয়েছে, সেই জন্য আমরা হলন্তটা দিই না। শর্ট ছিল, তার সাথে এখন অশীতির অকারটা লেগে গেছে, গিয়ে স্বরের ডকারটা সম্পূর্ণ ডকার হয়ে গেছে, কিন্তু সেই জন্য শর্ট অশীতি। এমনিতে স্যার যেটা হয় যে আমরা ওই অ প্লাস অ যোগ আ হয়, এটা কি নিপাতনে? না, এখানে অ প্লাস অ নেই তো। আমরা যখন 6 এর জন্য কি হলন্তর সঙ্গে অটা যোগ হয়েছে? হ্যাঁ, হলন্তর সঙ্গে অ যোগ হয়ে অটা হয়েছে। আচ্ছা বেশ। স্যার বলছি ব্যঞ্জন বর্ণ তো দু প্রকার, একটা শুদ্ধ ব্যঞ্জন, একটা মিশ্র ব্যঞ্জন। হ্যাঁ, তো যেগুলো যেখানে হসন্ত নেই সেটা মিশ্র ব্যঞ্জন। এই হ্যাঁ, মিশ্র ব্যঞ্জন। আর যেখানে হসন্তটা থাকবে সেটা শুদ্ধ ব্যঞ্জন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, কার বলার কথা ছিল এবার? কে কে বললেন? সুনন্দা মহোদয় বলেছেন। সুকৃতি মহোদয়া? হ্যাঁ স্যার বললাম আমি। আচ্ছা, সুনন্দা মহোদয়া? নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তনুশ্রী মহোদয়া? বেশ। এরপরে আমাদের কি আসছে দেখি। এরপরে সুপ্রত্যয়ের উদাহরণ, তদ্ধিতের উদাহরণ, তিং আর কৃতের উদাহরণ এগুলো এসেছিল। আচ্ছা, এগুলো আমরা সামান্যভাবে দেখেছি। তারপরে এখানে পিডিএফটা একটু দেখতে অন্যরকম লাগছে, আমরা পিডিএফটাই শেয়ার করি। দাঁড়ান 1 মিনিট।
দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এখানে আমরা হ্যাঁ স্যার। এগুলো আগের দিন আমরা দেখেছি। এই হচ্ছে আমাদের 21টা হচ্ছে সুপ প্রত্যয়। কি কি আমি আবারও একবার বলে দিচ্ছি, বলার সাথে সাথে আপনারা হচ্ছে মিউট করেই নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, নাহলে সবাই তো বললে সমস্যা হবে। একবার বলছি, শুনুন ভালো করে। সু ঔ জস, ঔট শস, টা ভ্যাম ভিস, ভ্যাম ভ্যাম বলছেন অনেকে, ভ্যাম ভি যুক্ত আম, ভ্যাম ভ্যাম ইয়কার আছে, তাহলে এটা কেমন ভাবে বলবো? ভয়ে হস্যি আর আম দুটো যদি একসাথে বলি যেমন উচ্চারণ হবে ভি আম ভ্যাম ভ্যাম ভ্যাম, টা ভ্যাম ভিস, ঞে ভ্যাম ভ্যস, ঙসি ভ্যাম ভ্যস, ঙস ওস আম, আর ই ওস সুপ। তাহলে এই হচ্ছে আমাদের 21টা সুপ প্রত্যয়। আমরা যে কোনো শব্দরূপ বলি না কেন, সেই শব্দরূপ তৈরি করতে গেলে আমাদের এই 21টা প্রত্যয় লাগে। 21টা প্রত্যয় আমরা সেই শব্দের মূল শব্দ, অর্থাৎ সেই শব্দের যে মূল প্রাতিপদিক, সেই মূল প্রাতিপদিকের সাথে আমরা এই 21টা প্রত্যয় লাগিয়ে তবেই আমরা রূপগুলো পাই, শব্দের রূপগুলো পাই। এখন অকারান্ত শব্দ আমরা দেব শব্দ বা নর শব্দ বা বালক শব্দ যাই কিছু একটা, আমরা এবার এই 9টা রূপ যদি মুখস্থ করে নিই, মনে রেখে দিই, তাহলে আমাদের অনেকটা রূপ জানা হয়ে যাবে। তো এখন দেব শব্দের রূপ আশা করি প্রীতম স্যারও কিছুটা এগিয়েছেন, তাহলে দেব শব্দের রূপ বা অকারান্ত যে কোনো একটা অকারান্ত শব্দের রূপ কে শোনাবে এখন? স্যার শোনাতে পারবো। আচ্ছা, আগে তাহলে মৌসুমী মহোদয়া শোনান দেখি যে কোনো একটা অকারান্ত শব্দের রূপ। রামঃ রামৌ রামঃ, রামম রামৌ রামান, রামেণ রামাভ্যাম রামৈঃ, রামায় রামাভ্যাম রামেভ্যঃ, রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ, রামস্য রাময়োঃ রামানাম, রামে রাময়োঃ রামেষু, রাম রামো রামাহ। এই তো। আর কে কে শোনাতে পারবেন? স্যার রামটাই বলি না। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তনুশ্রী মহোদয়া বলুন আগে। সবগুলো নয়, যেটা জিজ্ঞেস করবো সেটা দেখি কতটা হয়েছে। রাম শব্দের দ্বিতীয়া বিভক্তি বলুন দেখি। রামম রামৌ রামান। গুড। পঞ্চমী? রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ। গুড। চতুর্থী? রামায় রামায় রামাভ্যাম রামায় রামাভ্যাম। তারপরে চতুর্থী স্যার? হ্যাঁ, রামায় রামাভ্যাম রামেভ্যঃ। সপ্তমী? রামে রামে রাময়োঃ রামেষু। বাহ, গুড। এই তো খুব ভালো হয়েছে। একটা অন্তত অবশ্যই একটা এখনই আমাদের সবে অনেকগুলোই মুখস্থ করতে হবে, কিন্তু আপাতত একটা রূপ একদম রাম শব্দ বা দেব শব্দ সবার জন্য একদম জলবৎ তরলম হয়ে যায়, একদম কণ্ঠে যেন থাকে খুব ভালো করে, নাহলে আমাদের বাক্য এগোতে পারবো না। একটা অন্তত শব্দরূপ খুব ভালো করে বসিয়ে নিতে হবে। বেশ, এরপরে কে বলবে? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সৌমি মহোদয়া বলুন। হ্যাঁ, এই যে সু ও যশ, এইটার সাথে এই যে মানে দেব, মানে এই যে দেব শব্দটা, এটার মানে কি রিলেশন আমি সেটা জানতে চাইছি। মানে আমি যদি এই বাঁ দিকের এই সু ও যশ এটা যদি মানে মনে রাখি, তাহলে যেগুলো অকারান্ত শব্দ সেগুলো আমি মানে সেইভাবে অ্যাপ্লাই করে বলতে পারবো, এটাই তো ব্যাপার? না, ব্যাপারটা হচ্ছে এখন যদি আপনি রাম শব্দ মুখস্থ করেন, তাহলে রাম শব্দের মতো যতগুলো শব্দ আছে আপনি সেম বুদ্ধি খাটিয়ে একই রকম ভাবে অন্য শব্দগুলো বলতে পারবেন। এখন এই যদি সু ও যশ এই 21টা আপনি মুখস্থ করে আপনার লাভ কি? তো এই মতো অবস্থায় এখন আপনার লাভ নেই। যখন আপনি অনেক ব্যাকরণ শিখে যাবেন তখন আপনার এই রূপগুলো আর মুখস্থ করতে হবে না। পৃথিবীতে যে কোনো শব্দই আপনাকে দিক না কেন, আপনি জানেন, ধরুন আপনাকে একটা শব্দ দিল হরিপদ বা যে কোনো একটা শব্দ, সেই শব্দ থেকে কোনো একটা বিভক্তি রূপ আপনাকে জিজ্ঞেস করলো, তো আমাদের দেব শব্দ মুখস্থ আছে, আত্মন শব্দ তো মুখস্থ নেই,
বা বেভাস শব্দ মুখস্থ নেই, এরকম যদি একটা অপরিচিত শব্দ আসে, তাহলে সেই শব্দগুলোর রূপটা আমরা কিভাবে করব? তো আমরা জানি যে সেই শব্দ রূপ করতে গেলে যে কোনো শব্দই হোক অটোমেটিক এই 21টা যে প্রত্যয় সেগুলো লাগিয়েই হয়। তখন আমরা অটোমেটিক এই 21টা প্রত্যয় তার সাথে লাগিয়ে, আমাকে যেখানকার রূপ জিজ্ঞেস করেছে এখান থেকে সেই প্রত্যয়টা আমরা সেই শব্দের সাথে লাগিয়ে তারপরে সেই শব্দ দুটো একসাথে করে আমরা অটোমেটিক সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রূপটা তৈরি করে বলে দিতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। এই হচ্ছে বুঝেছি। না হ্যাঁ, তো এই যে দেব শব্দ তার সাথে এটার কোনো এখন কি রিলেশন আছে? না, এখন আছে। এই যে দেব শব্দ থেকে আমরা সু প্রত্যয় করে দেবাহা এই রূপটা তৈরি করেছি, দেব শব্দের সাথে ঔ প্রত্যয় করে দেবৌ এই রূপটা করেছি, দেব শব্দ থেকে যশ প্রত্যয় করে দেবাহা এরকম রূপ করেছি। হ্যাঁ, এবার এই যে সু তার সাথে দেবটা কি মানে কিভাবে হচ্ছে সেইটা মানে ওই তো ওটাই, ওই প্রক্রিয়া জানার জন্য এই যে আমি বললাম অমিত মহোদয়কে যে অনেক আমাদেরকে সূত্র জানতে হবে যে এই যে দেব তার সাথে প্রথমে সুপ্রত্যয় করা হয়েছে, সুপ্রত্যয়ের কেটে কুটে অবশিষ্ট থাকে দন্তীয় সকার, তাহলে দেব যুক্ত স, তারপরে একটা সূত্র দিয়ে হয় দন্তস্বকারের স্থানে রকার আদেশ হয়ে যায়, তাহলে দেব যুক্ত র, তারপরে রকারের স্থানে আবার একটা সূত্র দিয়ে বিসর্গ হয়ে যায়, তাহলে কি হয়ে গেল দেবহ। তাহলে আমাদের দেব শব্দের সাথে সুপ্রত্যয় করে দেবহ রূপ করলাম। কিন্তু এই যে মাঝে আমি যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া জানার জন্য হ্যাঁ এখনো আমাদের এই লেভেলে নেই, তো এইভাবে রিলেশনটা হচ্ছে, এবার বুঝেছি। থ্যাংক ইউ। বেশ, তো হ্যাঁ, তাহলে এরপরে রাম শব্দের রূপ কে বলবে? স্যার সবাই এরপরে সবাইকে জিজ্ঞেস করা উচিত, সবাই অবশ্যই করে আসবেন। তাই বলবেন, আপনি বলবেন মাঝখান থেকে। হ্যাঁ, কে বলবেন? বলবো? সুকৃতি মহোদয়া? হ্যাঁ, আচ্ছা বলুন। রামহ। ভালো করে হয়েছে? ভালো করে হয়েছে না চলার মতো হয়েছে না খুব ভালো হয়েছে? জানি না স্যার, ভুলিয়ে যায় মাঝে মাঝে। ওই চতুর্থী পঞ্চমীতে এসে ওই রামায়ের ওখানটা বাবা কখনো কোন লতায়েতে যেমন একার রয়েছে ওইটা গুলিয়ে যায় ভীষণ। খুব ভালো করে মুখস্থ করতে হবে, একদম পুরো সোজা বলতে হবে, উল্টো বলতে হবে, লাইন বাই লাইন বলতে হবে, ভার্টিক্যালি বলতে হবে, হরাইজন্টাল বলতে হবে। মানে ধরুন দেবহা দেবু দেবাহা দেবম দেবু দেবান এরকম যদি কেউ জিজ্ঞেস করে এমন ভাবে বলতে হবে, বা উল্টে দেবেশু দেবায়োহ দেবে দেবানাম দেবায়োহ দেবস্য এরকম উল্টে পিছন দিক দিয়েও বলে আসতে হবে। যদি কেউ ভার্টিক্যালি জিজ্ঞেস করে শুধু একবচন গুলো, তখন বলতে হবে দেবহা দেবম দেবেন দেবায় দেবা দেবস্য দেবে এরকম। কেউ যদি আবার জিজ্ঞেস করে শুধু বহুবচনের রূপগুলো, তখন তাকে বলতে হবে দেবাহা দেবান দেবৈহি দেবেভ্যঃ এইরকম। পুরো যেখান থেকেই হোক একদম পুরো শব্দটা গুলে খেয়ে ফেলার মতো। নালে আপনাকে ধরুন বলা হলো যে তৃতীয়ার অর্থ হচ্ছে দেবতার দ্বারা, তো আপনাকে বলা হলো অনেকগুলো দেবতার দ্বারা এই কাজটা সাধিত হয়েছে, তো অনেকগুলো দেবতার দ্বারা, তাহলে দেব শব্দের তৃতীয়ার বহুবচন সঙ্গে সঙ্গে দেবৈহি এই রূপটা যদি না মনে পড়ে, তাহলে আপনাকে ওই একটা অনেকগুলো দেবতার দ্বারা এই কাজটি সাধিত হয়েছে এরকম বলতে গেলে আপনাকে ওই অনেকগুলো দেবতার দ্বারা রূপটা ভাবতে ভাবতেই আবার পড়ে পড়ে আসতে হবে, দেবহ দেবৌ দেবাহা এরকম করে করে সেই হাতে গুনে গুনে অত দূর আসতে হবে, ততক্ষণে অন্য লোকে বাক্য বলে বেরিয়ে যাবে। তো সেই জন্য একদম পুরো যে বিভক্তির যে রূপটা শুনতে চাইছে সঙ্গে সঙ্গে যেন সেটা মনে আসে, এরকম করে 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 একদম বলে প্র্যাকটিস করতে হবে। তো আপনি শুধুমাত্র একবচনের রূপগুলো বলার জন্য প্র্যাকটিস করুন, দেখি আসছে কিনা। রামহ, রামম, রামেণ, রামায়, রামায়, রামাত, রামাত মানে পঞ্চমী, ষষ্ঠী রামস্য, রামে। তাহলে এখন যদি বলা হয় রামের জন্য, একটা রামের জন্য কি হবে তাড়াতাড়ি? রামস্য। একটা রামের জন্য বলেছি, একটা রামের জন্য তো রামস্যই হবে স্যার। না, রামের জন্য তাহলে কোন বিভক্তি? রামের এরকম হলে করণকারক, করণকারক রামেন। না, দরিদ্রের জন্য, দরিদ্রের জন্য বস্ত্র দিচ্ছে, তাহলে দরিদ্রটা কি বিভক্তি হয়? যার জন্য দিচ্ছে তাদের চতুর্থী বিভক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চতুর্থী। প্রথম বিভক্তির অর্থ কি? কর্তা, তাই তো? তাহলে রাম, রাম করছে তাহলে রামহ করতি, বা রাম পড়ছে রামহ পঠতি। দ্বিতীয়ার অর্থ হচ্ছে কর্ম, তাহলে রামম সাহা বৃক্ষম পশ্যতি, সে গাছটাকে দেখেছে, তাহলে কাকে দেখেছে? গাছটাকে, তাহলে সেই রকম দ্বিতীয় অর্থে মানে কর্ম কারক অর্থে দ্বিতীয় বিভক্তি। তারপরে তৃতীয়া কখন হয়? দ্বারা দিয়া কর্তৃক এরকম অর্থ বোঝাতে, তাহলে হাতের দ্বারা হস্তেন, রামের দ্বারা রামেন, বৃক্ষের দ্বারা বৃক্ষেণ এরকম। চতুর্থী কোন অর্থে হয়? জন্য, নিমিত্ত এইসব অর্থে।
তাহলে দরিদ্রের জন্য দরিদ্রায়, রামের জন্য রামায়, দেবতার জন্য দেবায়। আচ্ছা, পঞ্চমী কখন হয়? কোন অপাদান কারকে? হ্যাঁ, হইতে থেকেছে এরকম হইতে থেকে মানে বিচ্যুত হবে তখন। বৃক্ষাৎ পত্রম পততি, গাছ থেকে। হ্যাঁ, আকাশ থেকে জল পড়ছে, আকাশাৎ জলম পততি। হ্যাঁ, রামের থেকে দূরে সরে গেল রামাত। হ্যাঁ, রামাত এরকম। আচ্ছা, ষষ্ঠী কোন অর্থে? রামের। এর এই বিভক্তি অর্থ করছে রামের, তাহলে রামের পিতা, তাহলে রামস্য পিতা। রামস্য পিতা, হ্যাঁ, দেবতার পুত্র, দেবস্য পুত্রঃ। আচ্ছা, সপ্তমী হচ্ছে, হ্যাঁ, সপ্তমী কোন অর্থে হয়? অধিকরণ অর্থে। তাহলে গ্রামে যাচ্ছে, তাহলে গ্রামে, হ্যাঁ, বনে, গ্রামে, বিদ্যালয়ে, গৃহে, এই আর কি। বেশ। আচ্ছা, তাহলে মোটামুটি হলো। আপনাদের যাদের মোটামুটি এই একটা অন্তত শব্দরূপ গুলে না খেয়ে নিলে এগোনো যাবে না। খুব ভালো করে একটা শব্দরূপ দেখে আসবেন। পরের দিন আমি প্রত্যেককেই জিজ্ঞেস করব, শুধু জিজ্ঞেস করবো না, ঘুরিয়ে ফিরিয়ে বিভক্তি, কোনো বিভক্তি জিজ্ঞেস করব, কোনো এক বচন জিজ্ঞেস করব। ভার্টিক্যালি, হরাইজন্টালি বললাম ষষ্ঠী বিভক্তি বলুন, বলতে হবে। যদি বলি শুধু দ্বিবচনের রূপগুলো বলুন, বলতে হবে। এরকম করে করে সুন্দরভাবে অভ্যেস করে আসবেন। আচ্ছা, এখন আপাতত বুঝে রাখুন। তাহলে এখন আমরা এখানে কতটা বুঝেছি? সুপ্রত্যয়গুলো হয়ে গেছে, প্রাতিপদিক এটাও আমরা পড়েছি। এই যে নায়ক শব্দাহ মানে স্যাম্পল ওয়ার্ডস ফর মেমোরাইজেশন, এইগুলো স্যাম্পল কিছু কিছু। রাম, হরি, করি, ভানু, মরুত, কর্তা, চন্দ্রমা, রমা, রুচি, নদী, ধেনু, বাঘ, স্ত্রী, শ্রী, এগুলো আর কি। এখানে উপরে যেগুলো আছে এইগুলো আপাতত আপনারা যার যার একটু অ্যাডভান্স হয়ে গেছেন, দেব শব্দ মুখস্থ হয়ে গেছে বা নর শব্দ হয়ে গেছে, তারা এইগুলো খুব ভালো করে করে আসবেন। এর মধ্যে আমি কিছু পড়া দিয়েছিলাম আগের দিন। না স্যার, স্যার ওই হোমওয়ার্ক গুলোই খালি করতে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এগুলো তো কিছু কিছু প্রীতম স্যারও করাচ্ছেন। তাহলে আপনারা এগুলো, তাহলে দেব শব্দ, নর শব্দ আর রমা শব্দ, এই প্রথম তিনটে শব্দ অন্যান্য স্যারও করাচ্ছেন, তবুও একবার আমি শুনে নেব। দেব, নর আর রমা, প্রথম তিনটে শব্দ পরের ক্লাসে আপনারা মুখস্থ করে আসবেন। স্যার লতার ফলো হয়ে গেছে, সাধু হয়ে গেছে। আচ্ছা স্যার, রমা না রাম? স্যার রমা তো। হ্যাঁ, এখানে রমা আছে, রমা মানে লতা শব্দ আর কি। তাহলে একটা করেই আসবেন। দেব, আপনাদের কি কি হয়েছে? স্যার রাম হয়েছে, লতা হয়েছে, মুনি হয়েছে, সাধু হয়েছে। আচ্ছা, তাহলে এখানে পরপর ফল হয়েছে স্যার। ঠিক আছে, তাহলে রাম, লতা আর ফল, এই তিনটে শব্দ যেগুলো হয়েছেই সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে আসবেন। মানে ঘুরিয়ে ফিরিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে। রাম, পুংলিঙ্গের রাম, স্ত্রীলিঙ্গের হচ্ছে লতা, আর ক্লিবলিঙ্গের ফল। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশ। এরপরে আমরা দেখি, আগের দিন আমরা সুবন্ত রূপ বিষয়ে বলেছিলাম, আজকে আমরা অন্য বিষয়ে বলবো। পদ কয় প্রকার বলেছিলাম আগের দিন? পদ কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, কি কি? সুবন্ত আর তিঙন্ত। পদ। সুবন্ত পদ মানে কি? সুপ অন্তে আছে যাহা। হ্যাঁ, সুপ প্রত্যয় অন্তে আছে যার, সে হচ্ছে সুবন্ত পদ। আর তিঙন্ত পদ মানে? তিং অন্তে আছে যাহা। হ্যাঁ, তিং অন্তে আছে যার, সেটা হচ্ছে তিঙন্ত পদ। একইভাবে আগের দিনে আমরা যেমন পড়েছি, আজ আমরা সেম সেই রকম পড়বো। আগের দিন আমরা সুবন্ত পড়েছি। সুপ হচ্ছে একটা প্রত্যয়, সেই প্রত্যয়ের মধ্যে 21টা হচ্ছে প্রত্যয় আছে, সেগুলো শব্দ থেকে লাগে। সেই রকম তিং হচ্ছে একটা প্রত্যয়। আচ্ছা, সুপ এই নামকরণ আমরা কিভাবে করেছি সেটা আমরা আগের দিন বলিনি। কি বলেছিলাম মনে নেই। সুপ এই নামটা আমরা, এই 21টা প্রত্যয়কে আমরা সুপ কেন নাম দিয়েছি? তো এটাকে বলা হয় প্রত্যাহার। কিভাবে? এই প্রথমটা এবং শেষটা নিয়ে আমরা নামটা করে দিলাম। কারণ এই সুপ বলতে আমরা এই সু থেকে আরম্ভ করেছি, আমাদের একদম শুরুতে কে বসে আছে? সু। আর একদম শেষে এই যে তলায় আন্ডারলাইন করা আছে প। তাহলে প্রথমটা আর শেষটা দুটো মিলে যদি আমরা একসাথে লাগিয়ে দিই, তাহলে কি তৈরি হয়ে গেল? সুপ। তাহলে সুপ বলতে এখন আমরা এই সমুদায় 21টা এই পুরোটাকেই বোঝাবো। আমার কারসার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এই সুপ নামটা আমরা কিভাবে দিয়েছি? এই 21টা প্রত্যয়কে আমরা সুপ কেন বলছি না, প্রথম যেটা বসে আছে একদম শুরুতে সেটা হচ্ছে সু, আর একদম শেষের বর্ণ আমরা কি পাচ্ছি? প।
তাহলে এই প্রথমে সু আর শেষের প মিলিয়ে দিলে হয়ে গেল সুপ। সুপ বলতে এই শুরু সু থেকে আরম্ভ করে সুপের প পর্যন্ত গোটাটা সবটা বুঝবো। সবটা মানে এর মধ্যে আমাদের 21টা প্রত্যয় আসছে। তো একইভাবে আমাদের দেখুন এখানে তি, তিপ্তজি, সিপ্তস্তা, এই যে প্রত্যয়গুলো এর শুরুতে আছে টি, হ্যাঁ বলেনি, এর শুরুতে আছে টি আর শেষে আছে ঙ। তাহলে এই যে আমাদের 9 9 18টা প্রত্যয়, একে আমরা তাহলে কি নাম দেব? তিং। তিং, গুড। কারণ এই শুরুর বর্ণটা নিই আমরা আর শেষেরটা নিই, তাহলে শুরুতে তি আর শেষের ঙ মিলেমিশে হয়ে গেল তিং। তিং মানে এখন আমরা কাকে বোঝাবো? একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই পুরো 21টা বলছি 18টা, এই 9টা আর এই 9টা 18টা প্রত্যয়। ঠিক আছে, তাহলে এই ধাতু প্লাস তিং এ বিষয়ে আমরা এবার আজকের আলোচনায় ঢুকবো। আর একটু আগে কে প্রশ্ন করছিলেন, এবার বলুন। বলছি যে ওই একদম শেষে যেটা সুপ দেখালেন না, ওর হ্যাঁ। তলায় কি হলন্ত আছে? ওটা ঠিক বুঝতে পারছি না ছবিতে। হ্যাঁ, সুপ, সুপ মানে দন্তস্বয় হস্যু পয়ে হলন্ত, সুপ। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আগের দিন যেমন পড়া দেখেছিলাম সেম টু সেম, এবার আমাদের ধাতুর সাথে, আগের দিন আমরা প্রাতিপদিকের সাথে সুপ প্রত্যয় লাগিয়েছি, আজকে ধাতুর সাথে তিং প্রত্যয় লাগাচ্ছি, লাগিয়ে আমরা তিঙন্ত রূপ তৈরি করব। তিঙন্ত রূপ যেমন আমাদের মূল প্রাতিপদিক ছিল রাম, সেখান থেকে রামাহা রামু রামাহা এই রূপগুলো তৈরি করেছি, সেই রকম আজকে আমাদের একটা মূল ধাতু। এবার আমরা যেহেতু তিং প্রত্যয়, তাহলে এখন আর আমাদের শব্দ নিলে হবে না, নিতে হবে একটা ধাতু। তাহলে আপনারা কোন ধাতু পড়েছেন? একটা সোজা থেকে একটা ধাতু বলুন। ভূ ধাতু। ভূ। ভূ, আচ্ছা। এছাড়াও আর কোন ধাতু পড়া অর্থে কি ধাতু? পট। পড়েছেন, পড়ানো হয়েছে এখানে? হয়েছে না, লট পড়ানো হয়নি। না স্যার, পড়ানো হয়নি। হয়নি। আচ্ছা, পট ধাতু এখানে আমাদের কি ধাতু দিয়ে উদাহরণ আছে? গম গম ধাতু। স্যার এখানে। হ্যাঁ, গম ধাতু। আচ্ছা, তাহলে এখন দেখুন, স্যার সেব ধাতু পড়ানো হয়েছে। আচ্ছা, পট ধাতু হয়নি? ওটা আত্মনেপদী, সরি। পট হয়নি? না স্যার, পট হয়নি স্যার। না আচ্ছা, স্যার, ঠিক পট আছে, হয়নি। ভূ হয়েছে তো? হ্যাঁ স্যার, ভূ হয়েছে, ভূগম, পট হ্যাঁ স্যার, ভূ হয়েছে। আচ্ছা, তো তাহলে আমাদের আর কনসেপ্টটা লাগবে। হ্যাঁ, আর স্যার যেটা মানে ওই প্রীতম স্যার যেটা করাচ্ছেন, উনি যেটা বলেছেন যে মানে ভূ ধাতুর মতো করেই বাকিগুলো হবে, এই তিত অন্তিটা উনি বলেছেন বা লিখিয়েছিলেন, মানে ওটা দিয়েছিলেন। তো ওই রকম করে আমরা ওই বাক্য রচনাগুলো এখন কিন্তু ওইটা করছি আর কি। আচ্ছা, যে তাহলে অন্য ধাতুর একটা লিস্ট দিয়ে দিয়েছেন, যেমন হস, পট, আচ্ছা, জানি আমি। এরকম দিয়েছেন। তো ওইটা ধরে ধরে মানে ভূটার সঙ্গে মিলিয়ে আমরা আচ্ছা, ওইটা ধরে ধরে কিন্তু ওটা করছি বাক্য রচনাগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন এটা। তাহলে কি হলো, আমরা এবার ধাতু রূপ তৈরি করব, মানে আমাদের একটা মূল ধাতু নিতে হবে। তাহলে মূল ধাতু নিয়ে আমরা একটা পট ধাতু নিই, যেটা এখনো আমরা শিখিনি। ভূ ধাতু তো আমরা জানি, ভবতি ভবতঃ ভবন্তি। পট ধাতু নিই, তাহলে পট ধাতু থেকে আমরা ধাতুর দুটো প্রকার হতে পারে। শব্দের যেমন আমরা প্রকার কিভাবে বলেছি, যে শব্দ আমাদের পুংলিঙ্গের হতে পারে, ক্লিবলিঙ্গের হতে পারে, আবার স্ত্রীলিঙ্গের হতে পারে। আবার প্রত্যেকটা শব্দকে আমরা অকারান্ত, ইকারান্ত, উকারান্ত এরকম ভাবে ভাগ করেছি। তেমন ধাতুকে আমরা জেনারেলি যে কোনো ধাতুকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পরস্মৈপদী আর একটা হচ্ছে আত্মনেপদী। ধাতুর দুটো ক্যাটাগরাইজেশন, একটা হচ্ছে পরস্মৈপদী ধাতু, একটা হচ্ছে আত্মনেপদী ধাতু। তো দুই রকম ধাতু থেকে প্রত্যয় করে আমরা দুই রকম রূপ তৈরি করি। প্রথম একটা ধাতু নিলাম, সেই ধাতুটাকে আমাকে আগে জানতে হবে যে এটা কোন পদীয় ধাতু, পরস্মৈপদী ধাতু না আত্মনেপদী ধাতু। যদি দেখি পরস্মৈপদী ধাতু, তাহলে তার থেকে এই পরস্মৈ পদের যে 9টা প্রত্যয়, তিপ্তস, ঝি, সিপ্থস, থ, মিব্বসমস, এই 9টা প্রত্যয় লাগিয়ে আমাদের রূপগুলো করতে হবে। আর যদি দেখি ধাতুটা হচ্ছে আত্মনেপদী ধাতু, তাহলে আমাদেরকে ত আতাম ঝ, থাস আতাম ধ্বম, ইড বহিং মহিং এই প্রত্যয়গুলো লাগিয়ে আমাদের তার থেকে রূপ তৈরি করতে হবে। সিম্পল। আগে আমরা যেমন শিখেছিলাম রাম শব্দের রূপগুলো করেছিলাম সুপ্রত্যয় লাগিয়ে, এখনো আমরা সেই একটা ধাতু নেব, তার থেকে এই প্রত্যয়গুলো লাগিয়ে রূপগুলো করব। কিভাবে হবে মাঝের প্রক্রিয়া কার্যটা আমরা এখন শিখছি না, কারণ ওটা শেখার জন্য আমাদের অনেক ব্যাকরণ জানতে হবে। তাহলে আমরা পট ধাতুর সাথে এই টিপ, এগুলোকে সব স্যার পরস্মৈ পদ আর আত্মনেপদী পদটা, এটা ডিফারেন্সিয়েট করার কি উপায় আছে? কিভাবে কোনটা কি? হ্যাঁ, কোন ধাতুটা পরস্মৈ পদ, কোন ধাতুটা আত্মনেপদ, এটা এখন জানার জন্য আপাতত এই মুহূর্তে এই স্টেজে আমাদেরকে, যেমন আমরা আগে বলেছিলাম ওই কোন শব্দের কোন লিঙ্গ, সেটা আমাদেরকে এখন দেখে দেখে বুঝতে হবে। তখন এখন আপাতত আমাদের এটা দেখে দেখে বুঝতে হবে যে কোন ধাতুটা কোন পদীয়, পরস্মৈ পদীয় না আত্মনেপদীয়। এর কিছু আপনাদের চিহ্ন আছে,
সরিতে ইতাহা কর্তৃভিপ্রায় ক্রিয়া ফলে অনুদাত্ত ইতা আত্মনেপদম, এগুলো আমাদের আরেকটু যখন আমরা আরেকটু শিখে যাব তখন বুঝবো আমরা। কিছু কিছু এরকম চিহ্ন আছে যে চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো পরস্মৈপদ আর আত্মনেপদ। এখন আপাতত আমাদের এইটুকু জেনে রাখুন যেগুলো আমাদেরকে কেউ বললে বা কোথাও যদি লেখা থাকে বা কারোর কাছে শুনে বুঝতে হবে যেটা কোন পদীয় ধাতু। যেমন আমরা ভূ ধাতু দেখেছি, ভূ ধাতু হচ্ছে কোন পদীয়? পরস্মৈপদী। আর সেব ধাতু? হ্যাঁ, আত্মনেপদীয়। তাহলে আমরা যখন ভূ ধাতু থেকে রূপ করতে যাব তখন আমাদের ভূ ধাতু থেকে হ্যাঁ স্যার পরস্মৈপদী মানে কি স্যার? পরস্মৈপদী আত্মনেপদী মানে কি? এখন আপাতত দুটো ক্যাটাগরি এটা ভেবে রাখুন যে কিছু কিছু ধাতুর রূপ একই রকম হয়, তাদেরকে আমরা পরস্মৈপদের মধ্যে ফেলেছি, কিছু কিছু আত্মনেপদের মধ্যে ফেলেছি। এর অর্থ আছে, যেমন কিছু কিছু এরকম আছে যদি ক্রিয়ার ফল যদি কর্তা পায় পরস্ময়ী পদ, মানে কি পরের জন্য, পরস্ময়ী মানে পরের জন্য যে কাজ করা, সেই রকম অর্থ ধাতুগুলো হয়ে যাবে পরস্ময়ী পদ। আর আত্মনেপদ, আত্মনে মানে নিজের, যেখানে যে কাজটা করছে তার ফলটা যদি নিজে পায় তখন সেটা হয়ে যাবে আত্মনেপদ। তো এটা একটা সিম্পল একটা অর্থ, কিন্তু এই অর্থকে বেস করেই যে সবসময় হবে এমন নয়। এখন আপাতত আমাদেরকে জাস্ট নাম হিসাবে, আপাতত কোনো অর্থ নেই এরকম ভাবুন। কিছু কিছু ধাতুকে আমরা পরস্ময়ী পদ বলে রাখবো, কিছু কিছু ধাতুকে আত্মনেপদ বলে রাখবো। তাহলে সেই রকম দেখে সেই রকম নাম দিয়ে আমাদের লাভ কি হবে? লাভ এটাই, যখন আমরা সেই ধাতু থেকে রূপ তৈরি করব তখন আমাদের যে ভাবতে হবে এর থেকে আমাদের এই পরস্ময়ী পদ সংজ্ঞক প্রত্যয়গুলোই হবে। যদি আমরা ধাতুকে পরস্ময়ী পদ বলে রাখি, কে মিউট করে আনমিউট করেছেন, মিউট করুন। হ্যাঁ, যদি আমরা ভূ ধাতুকে পরস্ময়ী পদ বলে জানি যে ভূ ধাতুকে আমরা পরস্ময়ী পদ বলি, তাহলে অবশ্যই ভূ ধাতুকে রূপ করার সময় আমরা ভূ ধাতু থেকে যে তিপ্তস ঝি সিপ্থস থা এই প্রত্যয়গুলোই ভূ ধাতু থেকে লাগাবো। তখন আমরা আর ভূ ধাতু থেকে ত আতাম ঝ এই প্রত্যয়গুলো লাগাবো না। হ্যাঁ পুনম মনে যখন ক্লাস নিচ্ছি। তাহলে আমরা যখন এখন আপাতত শুধু একটা নাম বলে জানবো যে কিছু কিছু ধাতুকে আমরা পরস্ময়ী পদ বলি, কিছু কিছু ধাতুকে আত্মনেপদ বলি। এখন সেরকম নাম করে কি লাভ না, সেই ধাতু থেকে আমরা সেই প্রত্যয়গুলো করতে পারবো। পরস্ময়ী পদ বললে আমরা তিপ্তসি সিপ্তস্তা মিব্বসমাস এই প্রত্যয়গুলো লাগাবো, আর আত্মনেপদ বললে তার থেকে ত আতাম ঝ থা সাতাম ধম ইড বহিং মহিং এই প্রত্যয়গুলো লাগাবো। আচ্ছা, তো এই প্রত্যয়গুলোকে একত্রে আমরা যেমন সুপ প্রত্যয় বলেছিলাম, এই প্রত্যয়গুলোকে একত্রে আমরা সেই রকম কি প্রত্যয় বলতে পারি তনুশ্রী মহোদয়া? তিন প্রত্যয়। তিন প্রত্যয় কেন বলবো? এই নামটা আমরা কিভাবে দিয়েছি? তিন প্রত্যয় নাম কেন দিয়েছি? একটা সমষ্টি তিপ্তস ঝি থেকে শুরু করে ইট বহিং মহিং পর্যন্ত ঙকারটাকে নিয়ে আর প্রথমে যে তি সেটাকে নিয়ে একটা প্রত্যাহার গঠন করে তিন নামকরণ করা হয়। হ্যাঁ, গুড। তাহলে আমরা কি করি? প্রথমটা নিই এবং শেষটা নিয়ে একসাথে লাগিয়ে দিয়ে নাম তৈরি করি। তো এই যে প্রথমটা নিই এবং শেষটা নিয়ে একটা নাম তৈরি করি, এই প্রক্রিয়াটাকে কি বলে সুকৃতি মহোদয়া? প্রত্যাহার বলছেন? একদম একদম, এটাকে বলা হয় প্রত্যাহার। আচ্ছা, তাহলে প্রত্যাহার আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে প্রত্যাহার কিভাবে তৈরি হয়, তখন বলতে হবে যে প্রথম বর্ণটা এবং শেষ বর্ণটা নিয়ে প্রত্যাহার তৈরি হয়। যেমন আমরা সুপ এটা কিন্তু প্রত্যাহার। কেন? কারণ সু এই প্রথমটা নিয়েছি আর একদম শেষের যে প্রত্যয় ছিল সুপ তার পকার নিয়ে আমাদের তৈরি হয়েছে সুপ, তাহলে এটা প্রত্যাহার। সেই রকম তিং এটাও একটা প্রত্যাহার। এই প্রত্যাহারের মধ্যে তাহলে কটা প্রত্যয় আছে সুকৃতি মহোদয়া? 18টা। 18টা, গুড। আচ্ছা, এবার তাহলে হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল, বলছি যে এই যে পরস্ময়ী পদের রূপটা দিয়েছেন না তিপ তস ঝি টিপ থস থ মিপ বস মস, তো আমাদের ওই প্রীতম বেরাসারে যেটা দিয়েছেন ওটা একটু সামান্য আলাদা আছে। ওখানে আছে টি তস অন্তি সি থস থ মি বস মস। ওটা আমরা আরো সোজা করে ভেঙে চুরে করে নিয়েছি, কিন্তু মূল প্রত্যয় হচ্ছে এগুলো তিপ তস ঝি সিপ থস থ, এটা হচ্ছে মূল প্রত্যয়। তো আপনারা এইটা মুখস্থ করলেই সুবিধা হবে। তিটা সন্তিটা ওটা আমাদের সহজে আমরা শর্টকাট করে নিয়েছি, কিন্তু সব জায়গায় ওটা নাও লাগতে পারে। টিপ তস ঝি এটা হচ্ছে আমাদের মূল প্রত্যয়, মানে যতগুলো যে ধাতু রূপ করি না কেন এই প্রত্যয়গুলো আমাদেরকে লাগাতেই হবে। টিপ তস ঝি সিপ থস থ মিপ ওয়াস মাস,
त आतम झ थास आथम ध्वम ইড ওয়াহিং মহিং। আচ্ছা, এইবার তাহলে আমরা যেমন রাম শব্দের রূপ করেছিলাম, এবার এখন আমরা একটা ধাতু নিই পট। তাহলে পট ধাতু, তার সাথে তিপ প্রত্যয় করলে রূপ হবে পঠতি। এখন পকারটার কি হলো, কেউ যদি প্রশ্ন করে তাহলে কি হবে না, এটা পকারের লোপ টোপ হয়ে গেছে, এর জন্য ব্যাকরণের প্রক্রিয়ার অনেক সূত্র আছে। তাহলে পট ধাতুর সাথে তিপ প্রত্যয় করে হলো পঠতি। তারপরে রূপটা আছে পঠতঃ। পঠতঃ কোন ধাতুর সাথে কি প্রত্যয় লাগিয়ে হয়েছে শেফালি মহোদয়া? পঠতঃ পঠ ধাতুর সঙ্গে 2 নম্বর প্রত্যয়টা কি আছে এখানে? তস। তাহলে পট ধাতুর সাথে তস প্রত্যয় লাগিয়ে কি রূপ হলো? পঠতঃ। তারপরে পঠন্তি, তাহলে পট ধাতুর সাথে কি প্রত্যয় লেগেছে? রাই মহোদয়া। হ্যাঁ স্যার। পঠসি, এখানে পট ধাতুর সাথে কি প্রত্যয় লেগেছে? পঠসি। না না, পঠন্তি নাই, পঠসি। পঠসি, পঠসিতে পঠ ধাতুর সঙ্গে সি প্রত্যয় হয়ে হ্যাঁ পঠসি। আচ্ছা, তারপরে পঠথঃ, অমিয় মহোদয় পঠথঃ। আচ্ছা, থস। হ্যাঁ, কোন ধাতুর সাথে? পট ধাতুর সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে অমিত মহোদয়। অমিত মহোদয় পঠথ। পট ধাতুর সঙ্গে থ। গুড। আচ্ছা, তারপরে ভবামি। দ্বিবচনটা কি বললেন স্যার? দ্বিবচনটা কি বললেন? পঠসি, তারপর পঠথঃ। থহ দন্তস্বকারটা বিসর্গ হয়ে যায়। পঠথঃ। আর তারপরটা স্যার পঠত। পঠথ, হ্যাঁ, শুধু পঠ, তার সাথে অকার লাগিয়ে পঠ হয়ে গেল, তারপরে থ, পঠথ। আচ্ছা স্যার। স্যার বহুবচনটা তো পঠত। হ্যাঁ, বহুবচন। পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠথঃ, পঠথ। আচ্ছা, এবার উত্তম পুরুষের একবচন। তনুশ্রী মহোদয়া। হ্যাঁ, উত্তম পুরুষের একবচনের রূপটা বলুন এবং কোন ধাতুর সাথে কি প্রত্যয় হয়? ভবামি, তাহলে এখানে কোন ধাতুর সাথে কি প্রত্যয়? ধাতু আছে এবং উত্তম পুরুষের একবচনে মি প্রত্যয়। কি ধাতু? ভূ ধাতু। ভূ ধাতু, গুড। ভবাবহ। সুনন্দা মহোদয়, মাইক ঠিক হয়েছে? আচ্ছা, শ্রাবন্তী মহোদয়া। হ্যাঁ, পঠাবহ, উত্তম পুরুষের দ্বিবচন, পঠাবহ। মূল ধাতু কি, প্রত্যয় কি? পঠ। পঠ। পঠ কি? পঠ ধাতু। হ্যাঁ, পঠ ধাতু, তার সাথে বস। বস প্রত্যয়, গুড। হ্যাঁ, বস প্রত্যয়, পঠ। আচ্ছা, এরপরে হচ্ছে মৌসুমী মহোদয়া। পঠামহ। এটা এখানে স্যার ধাতুটা হচ্ছে পট ধাতু, হ্যাঁ, আর প্রত্যয়টা হচ্ছে মস। হ্যাঁ, জুলি মহোদয়া। গচ্ছামহ। হ্যাঁ, গচ্ছামহ হচ্ছে গম ধাতুর সাথে মস প্রত্যয় যুক্ত করে গচ্ছামহ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, গম ধাতুর সাথে তাহলে মস প্রত্যয় করলে গমামহ এরকম হওয়ার কথা ছিল, গচ্ছামহ কেন হলো? এর জন্য ওই একই উত্তর, কি আমাদেরকে ব্যাকরণ, এরপরে আমাদের সূত্র এগুলো যখন হায়ার গ্রামার আমরা শিখবো, তখন আমরা এই প্রক্রিয়াটা জানতে পারবো যে মূল, এখন আমাদের মূল জাস্ট জানতে হবে যে মূল ধাতু, তার সাথে প্রত্যয়। মূল ধাতু কি? গম, তার সাথে মস। এবার এর মধ্যে বিভিন্ন প্রক্রিয়া করে আমাদের রূপ হয়ে যাচ্ছে, গমের জায়গায় হয়ে যাচ্ছে গচ্ছ, আর মসের জায়গায় হয়ে যাচ্ছে মহ, হয়ে গেল, তার মাঝে একটা আকার দিয়ে হয়ে গেল গচ্ছামহ। আচ্ছা, ছন্দা মহোদয়া। আত্মনেপদ প্রত্যয়গুলো কি কি পড়ুন? তো আতম ঝ, তো আতম ঝ, থাস আতম ধম, ইয় বহিয় মহিয়। না, ইড। ইড বহিং মহিং। ইড বহিং মহিং কি? ইট বহিং মহিং। হ্যাঁ, ইট বহিং মহিং।
সৌমি ইট বহিং। হ্যাঁ ছন্দা মহোদয় কি বলছেন? না বললাম ইট বহিং মহিং, হ্যাঁ এটাই বললাম। সৌমি মহোদয়া। স্যার স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ স্যার শ্রাবন্তী এই মহোদয়া বলুন। পট ধাতুর উত্তম পুরুষের এক বচনটা কি বললেন স্যার? পঠামি, পঠামি। পঠামি, আচ্ছা। হুম। আর দ্বিবচনটা পঠামহ। পঠাবহ। পঠাবহ, হুম। আচ্ছা স্যার। বহুবচন হচ্ছে পঠামহ। আপনাদের সবার কাছে তো ফোন আছে, আপনারা ফোনে এগুলো সবই এখন আমাদের সংস্কৃত সবই তো ডিজিটাল আছে, যে কোনো শব্দ যে কোনো ধাতু আপনারা ফোনে বের করতে পারবেন। ফোনে বিভিন্ন অ্যাপও আছে, সাইটও আছে, সেই সাইটে গিয়ে আপনারা হচ্ছে রূপগুলো বের করতে পারবেন। স্যার একটু নামগুলো বলে দিলে ভালো হয়, মানে সাইট বা অ্যাপ বা যদি কিছু থাকে, লিংক কিছু থাকে, তাহলে মানে আপনাদের আমরা কাছে তো কিছু জানি নেই? না। না স্যার কিছু ও জানি না। আচ্ছা আচ্ছা। ধাতু রূপ মালা কিছু কিছু অ্যাপ আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষের দিকে আমরা বলে দেবো এগুলো কিভাবে বের করতে হয়। এমনি বই তো এখন আর কেউ রাখে না, অবশ্যই সমস্ত কিছু আমাদের ফোনে চলে এসছে। তো কিছু সাইট আছে, কিছু অ্যাপ আছে, আমি তাহলে কিছু বলে দেবো ফোনে, ক্লাসের শেষের দিকে মনে করাবেন একবার। আচ্ছা স্যার এমনি তো গুগলে সার্চ করলেও পাওয়া যাবে, এমনি ধাতু রূপটা লিখলে, গম ধাতু বা পট ধাতু কিন্তু লিখলেও পাওয়া যাবে। কিন্তু ওগুলো অনেক খুঁজতে হবে, কিন্তু আমাদের তো সাইট আছে, স্পেশাল স্পেশাল সব সাইট আছে, সেটা হ্যাঁ সহজেই খুঁজে পাওয়া হ্যাঁ, যায়। ইমেজে চলে গেলেও হবে হুম স্যার, ইমেজে চলে গেলেও যাওয়া হুম যেতে পারে। হুম হুম। বেশ, তো হ্যাঁ কাকে জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ সৌমি মহোদয়া, সেব ধাতু রূপগুলো বলুন। সেব ধাতু, হ্যাঁ সেব ধাতু রূপগুলো বলতে পারবেন? কোন ধাতু? সেব 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 তে। আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে দেখেই বলুন। সেবতে, সেব ধাতু রূপগুলো। ও আচ্ছা, সেবতে। সেবতে কেন, সেবতে কেন, সেবতে। সেবতে, বলুন। সেবতে, সেবতে, সেবেতে, সেবন্তে, সেবসে, সেবথে, সেবেথে, হ্যাঁ সেবদ্ধে, হ্যাঁ সেবে, হ্যাঁ সেবাবহে, হ্যাঁ। সেবামহে। আচ্ছা এখন সেবতে এই রূপটা কিভাবে হয়েছে, মূল ধাতু কি, প্রত্যয় কি? সেব ধাতু, হুম আর প্রত্যয় হচ্ছে ত, ত প্রত্যয়। টিপ প্রত্যয় নয় কেন? এটা আত্মনেপদে। একদম গুড, একদম কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আত্মনেপদ। আত্মনেপদ কেউ বলবে না, আত্মনে নয়, তয়ে ময়ে, আত্মনে। তাহলে এটা হচ্ছে আত্মনেপদী ধাতু। তাহলে এর থেকে অবশ্যই আমাদের এই ত আতাম ঝা এই প্রত্যয়গুলোই হবে, তৃপ্ত এগুলো হবে না, কারণ এগুলো তো পরস্মৈপদী ধাতু থেকে হয়। গুড। আচ্ছা এরপরে কি আছেন? আমিও মহোদয়। হ্যাঁ স্যার। সেবেতে দ্বিবচন, মধ্যম পুরুষের দ্বিবচন, মধ্যম পুরুষ না, প্রথম পুরুষের দ্বিবচন। সেবেতে মূল ধাতু কি, প্রত্যয় কি? মূল ধাতু সেব, আর প্রত্যয় হচ্ছে আতে। আতে, আতে কেন প্রত্যয়? আমাদের এখানে কি প্রত্যয় দেখিয়েছি আমরা? আতাম। আতাম, গুড। মূল প্রত্যয় হচ্ছে আতাম। এটাকে আমরা ওই তিতাসন্তি শীতস্থ মিবস মাস, ওটা আমরা সুবিধা মুখস্থ করার সুবিধার জন্য ওইরকম। হ্যাঁ স্যার ওইটা, স্যার ওইটা অভ্যাস হয়ে। হ্যাঁ তে আতে অন্তে এরকম করে করে নিয়েছি, কিন্তু মূল প্রত্যয় আমাদের এইগুলোই। হ্যাঁ স্যার ওইটা অভ্যস্ত হয়ে গেছে, দীর্ঘদিন ধরে এটাই বেরিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে। অমিত মহোদয়, লভন্তে কি বললাম আমরা? লভন্তে। তাহলে এখানে মূল ধাতু কি, প্রত্যয় কি? লভন্তে। হ্যাঁ লভন্তে। লভন্তে হচ্ছে লব ধাতু। হ্যাঁ লব ধাতু, গুড। লভন্তে মানে কি? লাভ করা। লব ধাতু, তার সাথে কি প্রত্যয়? অন্ত হচ্ছে ঝ। গুড।
লব ধাতু তার সাথে ঝ প্রত্যয়। আকাশ মহোদয়। আকাশ মহোদয়, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে বেসিক কি শিখলাম, যে আমাদের রূপগুলো কিভাবে তৈরি করতে হয়, মানে তৈরি করা প্রক্রিয়া শিখিনি, কিন্তু আমরা তো সিদ্ধ রূপ বলি পঠতি পঠতা পঠন্তি, কিন্তু এগুলোকে ভাঙলে ভেতরে কি আছে সেগুলো জাস্ট আমরা দেখে নিলাম। এবার কি লেখা আছে সেগুলো একবার পড়ি। ধাতু প্লাস তিং। ধাতু, পাণিনি মুনি বিরচিত ধাতুপাঠ নামক গ্রন্থস্থিত সকল শব্দগুলোকে ধাতু বলা হয়। তাহলে ধাতু, এই যে আমরা পট, গম, লিখ, ভূ, এই ধাতুগুলো আমরা কোত্থেকে পেয়েছি? তো পাণিনি মুনি এরকম ধাতুর লিস্ট একটা বই তৈরি করেছেন, সে বইটার নাম কি? ধাতু পাঠ। ঠিক আছে, তাহলে এরকম একটা ধাতুর লিস্ট বানিয়েছেন একটা বইতে, সে বইটার নাম হচ্ছে ধাতু পাঠ। তাহলে সেখানে সবগুলো এরকম তিনি লিস্ট করে গেছেন, প্রায় 2000টা ধাতু সেখানে তিনি বলে গেছেন। ঠিক আছে, তো এইটু ধাতু শব্দগুলোকে ধাতু বলা হয়। ধাতু পাঠে পরিতত্ত্বম ধাতুত্বম, এটা না জানলেও হবে, ধাতু পাঠে পরিত আছে বলে এদেরকে ধাতু বলা হয়। ধাতু ক্রিয়াবাচক হয়। তাহলে ধাতু বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? একটা ক্রিয়াবাচক। এক একটা ক্রিয়া বোঝানোর জন্য এক একটা ধাতু। যেমন সত্তা ক্রিয়া, আছে এরকম বোঝাতে ভূ ধাতু, যাচ্ছে এরকম বোঝাতে গম ধাতু, লিখছে এরকম বোঝাতে লিখ ধাতু, পড়ছে এরকম বোঝাতে পট ধাতু, বলছে এরকম বোঝাতে বদ ধাতু, শুয়ে আছে এরকম বোঝাতে সিং ধাতু। এরকম এক একটা ক্রিয়া বোঝাতে এক একটা ধাতু ইউজ হয়। ধাতুর প্রায় সংখ্যা কটা? 2000। প্রায় ধাতু সংখ্যা প্রায় 2000টার মতো এরকম আমাদের ক্রিয়াবাচক ধাতু আছে। আচ্ছা, তিং। এবার আসছে তিং। তিং মানে কি? এখানে পড়ার আগে আপনাদের মধ্যে কেউ একজন তিং বিষয়ের গল্পটা শুনিয়ে দিন দেখি। কে বলবে তিং বিষয়ে? অমিত মহোদয় আপনি বলুন তিং বিষয়ে টিপ্পণী ছোট করে একটা। স্যার টিপ্পণীটা আমি বলতে পারবো না, আমি ওটা ফলো করিনি। শোনেননি? না না, আগের দিন ওটা শুনিনি। আগের দিন আমরা তো আজকেই বলেছি তিং তিং। আমি ধরতে পারছি না আপনার কোশ্চেনটা, একটু যদি বলেন। আচ্ছা, তিং মানে আমরা কি কি বললাম আবার একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। তিং মানে যেটা আমি এটা এখানে যেটা টিকাটা দেওয়া আছে সেটা, মানে হ্যাঁ বলবো স্যার একদম। আমি বলে দিচ্ছি তাহলে। তিং হলো একটা প্রত্যাহার। না, পড়ে পড়ে বললে হবে না, ওটা পড়বো তো আমরা বটেই, কিন্তু আমরা এখন তো তিং বিষয়ে জেনে নিয়েছি, সেই বিষয়ে কি কি জানলাম সেটা আপনার কাছে একটা সংক্ষেপে শুনতে চাইছিলাম। তিং হলো একটা প্রত্যাহার। এটা তিং 18টা প্রত্যয় আছে। হ্যাঁ, 18টা প্রত্যয়কে বোঝাচ্ছে। এই প্রত্যয়গুলো কার থেকে হয়? প্রত্যয়গুলো ধাতু থেকে হয়। এই প্রত্যয়ের কটা ভাগ? নটা করে আমরা কি নাম দিই? নটা হচ্ছে এই পরস্ময়ী পদ আর আত্মনের পদ। এই তো হয়ে গেল, আর তো কিছু বলার নেই। তাহলে তিন প্রত্যয় সম্পর্কে তো আমরা তো এইটুকুই শিখেছি, এইটুকুই লেখা থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ধরতে পারিনি, আমি ভেবেছি কোনো টিপ্পণী আর আগে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তিন বিষয়ে হ্যাঁ বলুন। একটা স্যার কৌতূহল এমনি, সেটা হচ্ছে পাণিনি মুনি যে ওই ধাতু পাঠ বইতে ওই প্রায় 2000 মতো যে ধাতু আছে, তো তারপরে কি আর নতুন কোনো ধাতু তৈরি হয়নি, মানে পরে বা বর্তমানে? না না, কারণ যতগুলো একটা ক্রিয়া সম্ভব, যে কোনো কিছুই ক্রিয়া বোঝাতে এক একটা ধাতু উনি নির্দেশ করে গেছেন। তো সে তার বাইরে যাই কিছু আমরা একটা ক্রিয়া বলি না কেন, ওই 2000 ধাতুর মধ্যে থাকবেই। সেই জন্য ওনারা মুনি, সেরকম ওরা এক একটা ওইরকম ট্যালেন্টেড। বাইরে কিছু আপনি যে কোনো একটা ক্রিয়াপদ, যে কোনো কিছু ভার্ব একটা ভাববেন, তার জন্য একটা নিশ্চয়ই একটা ধাতু থাকবেই। মানে বর্তমানে যে অনেক নতুন শব্দ বা অনেক কিছু যেগুলো বেরোচ্ছে, তো মানে সেই সংক্রান্ত নতুন কিছু ধাতু মানে সব ওটা থেকেই চলে আসে। হ্যাঁ, সব ওটা থেকেই চলে আসে। ধরুন এইরকম এই যে যাওয়া অর্থে যাচ্ছে, দৌড়াচ্ছে, হাঁটছে, ঘুরছে, সমস্ত কিছু ভ্যারাইটিস আছে। চলতি মানে চলা, সেটাও এক প্রকার যাওয়া। অটতি, গচ্ছতি, ধাবতি, এগুলো প্রত্যেকটা যাওয়া অর্থে বিভিন্ন রকম। এরকম প্রত্যেকটা অর্থ আমরা যতগুলো ভাবতে পারি, প্রত্যেকটা অর্থের জন্যই উনি অটোমেটিক ভেবে 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 একটা করে। স্যার আমি যেরকম বলছি যে যেমন আমরা বলি এখনো সার্ফিং করছি, সার্ফিং। হ্যাঁ, তো সার্ফিং শব্দটা তো তখন তো থাকার প্রশ্ন নেই,
তো এই ধরনের নতুন কোনো ধাতু তৈরি সার্ভিং হয়নি? বলতে সার্ভিং সার্ফিং বলতে মানে নেট সার্ফিং করি যে, সার্চিং, হ্যাঁ সার্চিং সার্ফিং অবশ্যই। সার্ফিং সার্ফিং বলছি না, আমি সার্ফিং বলছি। সার্ভিং, SURFING, আচ্ছা নেট আচ্ছা সার্ফিং যেটা করি আমরা। আচ্ছা, আমরা বলি না সার্ফিং করছি মানে নেট সার্ফিং করছি। হ্যাঁ তো সেই রকম ধাতু কি মানে কিছু তৈরি হয়েছে নাকি ওরকম কিছু ধাতু নেই? না, সেই রকম যদি একদম আমরা অর্বাচীন ভাবতে চাই তাহলে আমাদের বাংলার ক্ষেত্রে যেমন আমরা ইংলিশ শব্দ নিয়ে ইউজ করি, তো আমাদের সংস্কৃতের ক্ষেত্রে তো এরকম হয় না। তাহলে আমাদের ওই রকম ভাবে আমাদেরকে ক্রিয়াপদ আরো ভেবে নিতে হবে যে এই রকম অর্থ তাহলে আমাদের কেমন ক্রিয়াপদ আছে। যদি আপনি সার্ফিং বললেন, এটাকে বাংলায় আমরা কি বলি? বাংলাতে স্যার surfing অন্তর্জাল। বলি। হ্যাঁ না, অন্তর্জালটা নেটওয়ার্ক, নেট। ইন্টারনেট। হুম ইন্টারনেট। হুম আসলে বাংলাটা স্যার একটা মিশ্র শব্দ, মিশ্র একটা সমষ্টি, তো বাংলার হুম কোনো অ্যাজিক কোনো পরিচিতি সে অর্থে নেই। সুতরাং বাংলার ম্যাক্সিমাম শব্দের মধ্যেই তো প্রচুর মিশ্রণ আছে। হ্যাঁ হ্যাঁ, তার ফলে একদম আমরা 99% প্রচুর আমরা যেটুকু ছোটবেলা পড়েছি তাতে যা মনে আছে, তাতে জাপানি শব্দ বাংলাতে ইউজ হয়, ফ্রেঞ্চ শব্দ বাংলা করে আমরা নিজের মতো করে নিয়েছি। সুতরাং বাংলা কোনো শুদ্ধ শব্দ ভান্ডার নয়। হ্যাঁ, একদম পুরো 90% সংস্কৃত থেকে নেওয়া, আর বাকি হ্যাঁ 10% সমস্ত আদৌ জায়গা শুদ্ধ থেকে এনে। শব্দ না। সেহেতু আমরা এই সার্ফিং কথাটা, হ্যাঁ এখানে সার্ফিং মানে নেট সার্ফিং মানে ওটাকে ইংরেজি ধরে নিতে হবে, ওটার কোনো বাংলা বা সংস্কৃতের না, আর প্রয়োগ হবে ব্যাপারটা বলেই কি, ধরে নেবে। আরেকটা জিনিস বলছি যে ভাষা ব্যাপারটাই তো মানে সব নিয়ে এবং হ্যাঁ পরিবর্তন হবে। একদম। না কিছু পরিবর্তন ঢুকবে, না মূল পরিবর্তন এটা ভাষাটা হচ্ছে এক আছে, মূল হ্যাঁ বলুন। শব্দটা এক জিনিস। মূল শব্দ এক আপনি যদি আছে, কিন্তু আমরা যেটা ইংলিশটা যদি করেন তাহলে সেটা ল্যাটিন থেকে মূলত এসছে। হ্যাঁ ল্যাটিন যেটা থেকে থেকে ল্যাটিন থেকে এসছে বলে ইংলিশটা এসছে। আজকে ইংলিশেও অনেক রকম বৈপরীত্য আছে বা অনেক লুফলস আছে যেগুলো ইংলিশ শব্দকে, সাহিত্যকে সরাসরি প্রকাশ করা যায় না। ইংলিশ জার্মান ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইংলিশেরও মিল থাকে অনেক। সাহিত্য ক্ষেত্রে ল্যাটিন আছে, গ্রিক আছে, তার পদ্ধতি থেকে রোমান থেকে আছে, এরকম ভাবে প্রচুর এসছে। সুতরাং বাংলা শব্দ যেমন প্রচুর অন্যান্য শব্দ নেওয়া হয়েছে, বাংলায় না, ম্যাক্সিমামটাই সংস্কৃত। অমিত বাবু উনি বলতে চাইছেন যে এখন তো আমরা সংস্কৃত ভাষা শিখছি, তাহলে এইরকম সংস্কৃত ভাষায় যদি আমরা এই ভাবগুলো বোঝাতে চাই, এখন আমাদের মডার্ন যুগে এখন আমাদের অনেক কিছু আছে যেগুলোর জন্য সংস্কৃতের শব্দ আমাদের নেই বা সংস্কৃতের ধাতু আমাদেরকে ভাবতে হবে। তাহলে সেই না সব স্যার, আমি সেটাই বলতে চাইছি। ওইটাই বলছিলাম। সার্ফিং কথাটা এমনই একটা কথা যেটা আদ্যন্ত একটা নেট জগতের ইংলিশ কথা বলে আমার মনে হয়, যার বাংলাতেও আমি কিন্তু সার্ফিং এর প্রতিরূপ ব্যবহার করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আমরা। তাহলে সেটাই সেই রকম ভাবটা আমরা যখন সংস্কৃতের মাধ্যমে বোঝাতে চাইবো তখন আমাদের কি করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তাহলে আমাদের কি করতে হয়, এরকম জায়গায় যুববচন দ্বিতীয়কে দ্বিবচন এবং তৃতীয়কে বহুবচন, প্রত্যেক তিনটের প্রথমটাকে আমরা কি বলি, একবচন, এটারও প্রথমটার একবচন, এটারও প্রথমটাকে একবচন, আবার দ্বিতীয়টাকে দ্বিবচন, এটা দ্বিতীয়টার দ্বিবচন, এটা দ্বিতীয়টার দ্বিবচন, তৃতীয়টার বহুবচন, এরকম করে আমরা নাম দিই। ঠিক এইভাবেই আত্মপদের নামকরণ হয়, আত্মপদের ক্ষেত্রেও তাই। তাহলে এই প্রথম তিনটে হচ্ছে প্রথম পুরুষ, থাস আসাম ধ্বম মধ্যম পুরুষ, ইডি বহিং মহিং এটা হচ্ছে উত্তম পুরুষ, তার মধ্যে ত এটা হচ্ছে একবচন, আতাম এটা দ্বিবচন, ঝ হচ্ছে বহুবচন, এরকম থাস একবচন, এরকম করে আমরা এটাকে সাজাই। বেশ, এরকম হলো আজ আমাদের 39 বাজে। আজকে তাহলে আমরা এটা ছাড়াও আর কি করব, ঠিক আছে আমরা দেখি। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আজকে আরম্ভ হচ্ছে। অল্প স্বল্প আজকে শিখুন, পরের দিন এটা আমরা আরো ভালো করে দেখব। খুব ইম্পর্টেন্ট জিনিস, একদম বেসিক জিনিস, খুব ইম্পর্টেন্ট। সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার পাচ্ছি। তিনটে শব্দ আছে, যেমন রাম শব্দ আপনারা মুখস্থ করেছেন সেই রকম তিনটে শব্দ আছে। একটা হচ্ছে তদ শব্দ, কি শব্দ? প্রথম হচ্ছে তদ শব্দ, তদ। তারপর আছে ইউষ্মৎ শব্দ, তারপরে অস্মৎ শব্দ। তদ মানে সে, ইউষ্মৎ মানে তুমি, অস্মৎ মানে আমি। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা খেয়াল রাখুন। তদ মানে সে, ইউষ্মৎ মানে তুমি, অস্মৎ মানে হচ্ছে আমি। এইবার এই তিনটের যে রূপ হয়, প্রথম রূপগুলো, শুধু প্রথমার রূপগুলো,
তৎ শব্দের রূপ কেমন হয়? রাম শব্দের রামহা রামু রামাহা, সেরকম তৎ শব্দের সাহা তৌ তে। সাহা মানে কি? সে, তৌ মানে তারা দুজন, তে মানে তাহারা। যুষ্মৎ শব্দের সেরকম তিনটে রূপ হয়, একটা হচ্ছে ত্বম, আরেকটা হচ্ছে ইউবাম, আরেকটা হচ্ছে ইউয়ম, মানে তুমি, তোমরা দুজন, তোমরা। এবং অস্মৎ শব্দের রূপ কেমন হয়? অস্মৎ শব্দের মানে কি বললাম? আমি। অস্মৎ শব্দের তাহলে রূপ হয় অহম, আবাম, বয়ম। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা। এইবার খেয়াল করুন, এই তদ শব্দের যখন প্রয়োগ হবে তখন আমরা এই রূপগুলোর মধ্যে যে কোনো ধাতু যখন ব্যবহার করব, তখন এই তদ শব্দ যদি আমরা ব্যবহার করি, এই জাস্ট আমাদের তাই তো হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইংলিশের ক্ষেত্রেও তাই, আমি, আমরা, তুমি, তোমরা, আর রামশ্যাম যদুমধু, সে তাহারা, রামশ্যাম যদুমধু ইত্যাদি। এখানেও সেই রকম ভাগ। তাহলে যদি আমরা তৎ শব্দের ব্যবহার করি, সে তাহারা প্রভৃতি তৎ শব্দের যদি ব্যবহার করি, তাহলে আমাদের কি করতে হবে? এই প্রথম পুরুষ মানে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এটাকে ব্যবহার করতে হবে। যদি ইউষ্মৎ শব্দ ব্যবহার করি, তাহলে গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছতা মানে মধ্যম পুরুষ ব্যবহার করতে হবে। যদি অস্মৎ শব্দ ব্যবহার করি, তাহলে উত্তম পুরুষ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। তার মানে আমি, আমরা থাকলে উত্তম পুরুষ, তুমি, তোমরা থাকলে মধ্যম পুরুষ, আর সে তাহারা বা রাম, শ্যাম, যদু, মধু, শ্যাম, লক্ষণ যাই বলি, সেগুলো যাই কিছু থাকে প্রথম পুরুষ। কি বললাম অমিত মহোদয়, কি বললাম বলুন দেখি? হ্যাঁ, আমরা এখানে তদ, উষ্মৎ এবং অস্মৎ তিন প্রকার শব্দ আছে। তাতে সে তদ শব্দ হচ্ছে সে তাহারা। আমি, আমরা ব্যবহার করলে ধাতুর কোন পুরুষটা নেব? ধাতুর উত্তম পুরুষ নেব। আর তুমি, তোমরা বা ইউষ্মৎ শব্দ ব্যবহার করলে কোন পুরুষ নেব? মধ্যম পুরুষ। আর তৎ শব্দ ব্যবহার করলে প্রথম পুরুষ। আচ্ছা, তা এখন একটা স্যাম্পল হিসেবে আমরা বলি, অস্মৎ শব্দ আমরা ব্যবহার করব, তাহলে কোন পুরুষ নেব? অস্মৎ শব্দ ব্যবহার করলে উত্তম পুরুষ নেব। উত্তম পুরুষ। আচ্ছা, অস্মৎ শব্দের রূপ কেমন হয় বলুন? অহম, আবাম, বয়ম। মানে আমি, আমরা দুজন, আমরা। আচ্ছা, এখন ধরুন আমি বলতে চাইছি যে আমি যাচ্ছি, এটা সংস্কৃত তাহলে কি হবে? আমি যাচ্ছি, হ্যাঁ, তাহলে অহম গচ্ছামি। অহম গচ্ছামি কেন হয়েছে, গচ্ছতি কেন হয়নি? এটা হচ্ছে অহমটা এখানে আমি, আমরাতে উত্তম পুরুষ ইউজ হয়, উত্তম পুরুষের এক বচনে গচ্ছামি। যেহেতু অহম মানে মূল শব্দটা হচ্ছে অস্মৎ, যদি অস্মৎ শব্দের ব্যবহার থাকে তাহলে আমাদের কোন পুরুষ নিতে হয়? উত্তম পুরুষ। উত্তম পুরুষ। আচ্ছা, অস্মৎ শব্দের মধ্যে আমি বলেছি আমি, এটা কোন বচন? একবচন, দ্বিবচন না বহু বচন? একবচন। তাহলে উত্তম পুরুষের মধ্যে তিনটে রূপ আছে। হ্যাঁ, উত্তম পুরুষের মধ্যেও যে তিনটে রূপ আছে তার মধ্যে আমরা শুধু একবচনের রূপটাই নেব, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার অমিয় মহোদয়, তুমি বোঝাতে ইউষ্মৎ শব্দের ব্যবহার আছে। তুমি, তোমরা দুজন, তোমরা মানে ত্বম, ইউবাম, ইউয়ম। আচ্ছা, তিনটেই একবার আপনি পাঠ করুন দেখি। সাহা তৌতে, ত্বম, ইউবাম, ইউয়ম, অহম, আবাম, বয়ম। পড়ুন একবার। সাহা তৌতে, ত্বম, ইউবাম, ইউয়ম, অহম, আবাম, বয়ম। আচ্ছা, এবার বলুন। সাহা তৌতে, সে তারা দুজন, তাহারা। ত্বম, ইউবাম, ইউয়ম, তুমি, তোমরা দুজন, তোমরা। অহম, আবাম, বয়ম, আমি, আমরা দুজন, আমরা। বাংলাটা করে বলবো স্যার? হ্যাঁ, একবার সংস্কৃত, একবার বাংলা। বেশ। সহ মানে সে, ওরকম আমি তো ওরকম বলিনি। সাহা তৌতে, সে তারা দুজন, তাহারা। বেশ বেশ, ঠিক আছে। সহ তৌতে, সে তারা দুজন, তাহারা। ত্বম, যুবম, যুয়ম, তুমি, তোমরা দুজন, তোমরা। অহম, আবাম, বয়ম, আমি, আমরা দুজন, আমরা। ইউষ্মৎ শব্দের রূপ কি বললেন? ত্বম, যুবম, ইউয়ম। হ্যাঁ, যুবাম না, ইউবাম। ত্বম, ইউবাম, ইউয়ম। বেশ। আচ্ছা, তোমরা দুজন সংস্কৃত কি হবে? যুবাম। তারা দুজন? তৌ। আমরা? বয়ম। তোমরা? তোমরা, যুয়ম। তুমি? ত্বম। তাহারা?
তে। আচ্ছা, এবার বলুন আমরা যাচ্ছি সংস্কৃত কি হবে? আমরা বয়ম গচ্ছামি গচ্ছামি গচ্ছামো। গচ্ছামহ কেন হলো? বহুবচনন্ত শব্দ বলে। তাহলে বহুবচন তো অনেকগুলো আছে, গচ্ছন্তি আছে, গচ্ছতঃ আছে, গচ্ছামহ এটা আছে, সবগুলোই তো হ্যাঁ, বহুবচন। যেহেতু অসমত শব্দের উত্তম পুরুষের বহুবচন, সেই হিসাবে ওটা বয়ম শব্দটা প্রয়োগ হলো। হ্যাঁ, তাহলে কিভাবে বলতে হবে? যেহেতু আমরা অসমত শব্দ নিয়েছি, বয়ম মানে এটা অসমত শব্দ, তাহলে অসমত শব্দের প্রয়োগ থাকলে, আমরা এটার প্রয়োগ থাকলে সবসময় উত্তম পুরুষটা ব্যবহার হয়। তাহলে অসমত শব্দের প্রয়োগ করেছি মানে আমাদের ক্রিয়াপদে উত্তম পুরুষটা নিতে হবে। তাহলে উত্তম পুরুষের মধ্যেও এখানে আমরা অসমত শব্দের কোন রূপটা প্রয়োগ করেছি? বহুবচনের। তাহলে উত্তম পুরুষের বহুবচনের রূপটা নিতে হবে। তাহলে গচ্ছামহ। বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সৌমি মহোদয়া, আবাম গচ্ছামহ মানে আমরা যাচ্ছি। আমরা সংস্কৃত কি বলেছি আমি? আবাম। আবাম কেন? দেখে বলুন কি লেখা আছে। আমরা দেখেই ও স্যার ওই বয়ম। হ্যাঁ, বয়ম বয়ম গচ্ছামহ। বুঝতে পেরেছেন? ও মানে দুজন বোঝালে আবাম হবে, তাই হ্যাঁ, তো? যখন বলতাম আমরা দুজন তখন আবাম, তখন আমরা ক্রিয়াপদ কোনটা নিতাম? গচ্ছাবো। বউ নয়, গচ্ছাবহ। গচ্ছাবহ। আচ্ছা, আর বয়ম মানে ওই জন্য গচ্ছামহ, তাই তো? একদম একদম। আচ্ছা স্যার। সৌমি মহোদয়া, হ্যাঁ বলুন। স্পিডে তুমি যাচ্ছ। টম। গচ্ছসি। গচ্ছসি কেন? বুঝিয়ে বলুন। কারণ এটা হচ্ছে মানে তুমি, মানে মধ্যম পুরুষ। হ্যাঁ, মধ্যম পুরুষ নয়, তুমি তোমরা, মানে একদম ঠিক বলছেন, ভাবটা ঠিক আছে, কিন্তু কেমন শব্দ ব্যবহার করতে হবে? তুমি, এটা যেহেতু তাই বোঝানোর জন্য তোয়াম বলেছি, সেটা হচ্ছে ইউষ্মৎ শব্দ, তাহলে ইউষ্মৎ শব্দের প্রয়োগে মধ্যম পুরুষের রূপগুলো নিতে হয়। তাহলে আমরা ইউষ্মৎ শব্দের মধ্যেও ইউষ্মৎ শব্দের একবচনটা নিয়েছি, মধ্যম পুরুষের একবচনটাই নেব। তাহলে তোয়াম গচ্ছসি। বেশ, তোমরা দুজন যাচ্ছ। ইউবাম গচ্ছথা। আমি যাচ্ছি। অহম গচ্ছতি। গচ্ছামি। অহম গচ্ছামি। তাহলে এটা একদম পুরো বেসিক জিনিস। আজ থেকে আর জীবনে কেউ বলবেন না অহম গচ্ছতি, সবসময় কি হবে? অহম গচ্ছামি। তাহলে আমি পড়ছি, অহম পঠতি। পঠামি। হ্যাঁ, অহম পঠামি। আমি লিখছি, অহম লিখতি। লিখামি। হ্যাঁ, অহম আমি বলছি, অহম বদতি। বদামি। হ্যাঁ, গুড। এই তো। আচ্ছা, সে যাচ্ছে। সাহা। সাহা। গচ্ছতি। বেশ, এগুলো সব অভ্যেস করে আসবেন। আচ্ছা, স্ক্রিনশটটা অন্তত নিয়ে রাখুন। এটার ফোনে যদি থাকে স্ক্রিনশটটা নিয়ে, এটা একদম পুরো, এটা একদম বেসিক জিনিস। আজ থেকে আর যেন কেউ না বলে অহম গচ্ছতি। সিম্পল, এটা তো কোনো কঠিন কিছু নেই। আমি আমরা থাকলে হচ্ছে উত্তম পুরুষের রূপগুলো নেব, তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষের রূপগুলো নেব, সে তাহারা রাম শ্যাম যদু মধু লক্ষণ শ্যাম যাই বলি, সেগুলো কিছু থাকলে আমরা প্রথম পুরুষের রূপগুলো নেব। ব্যাস। ছন্দা মহোদয়া। ছন্দা মহোদয়া। আচ্ছা, জুলি মহোদয়া। হ্যাঁ স্যার। শিক্ষক যাচ্ছেন। শিক্ষকঃ গচ্ছতি। গচ্ছতি কেন হলো? গচ্ছামি কেন হলো না? কারণ হচ্ছে শিক্ষক হচ্ছে এখানটায় মানে প্রথম পুরুষ, প্রথম পুরুষে রাম ও শব্দের মতো শিক্ষক
এখানে প্রথম পুরুষে যেহেতু এখানটায় গচ্ছতি গচ্ছতহ গচ্ছন্তি হয়, তাই এখানে গচ্ছতি হয়েছে প্রথম পুরুষে একবচনে। হ্যাঁ, যেহেতু একজন শিক্ষক আমরা বলতে চেয়েছি সেই জন্য একবচনের রূপটা নিলাম। গুড। মৌসুমী মহোদয়া, তোমরা যাচ্ছ। ইয়ম হ্যাঁ গচ্ছত। হ্যাঁ এখানে আমরা যেটা নিয়েছি যুষ্মৎ শব্দ, হ্যাঁ যুষ্মৎ শব্দ হচ্ছে মধ্যম পুরুষ, হ্যাঁ মধ্যম পুরুষের বহু বচন। তো গম শব্দের বহু বচন মধ্যম পুরুষে যেহেতু গচ্ছত, হ্যাঁ তাই ইয়ম গচ্ছত। একদম একদম। তাহলে এগুলো একদম পুরো অন্তত গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি এটা একদম পুরো মুখস্থ থাকবে। আর স্যার একটু মাঝে বলছি, হ্যাঁ স্যার বলুন। এগুলো প্রীতম বাবু আমাদেরকে পড়িয়েছেন, ওই ট্রান্সলেটও করতে দিয়েছেন আচ্ছা এটা। তাহলে তো একদম খুবই ভালো হয়। তাহলে তো সেটা আমাদের ভালো হচ্ছে তা। হ্যাঁ সুবিধাই হবে তাহলে। বেশ, তাহলে এটা আমরা বেশি একবার জাস্ট তাহলে ধরে নিই, এটা এখানে রেখে দিই। তাহলে কি হলো, আমরা তাহলে কি করব, পরের দিন অবশ্যই ধাতুরূপ একটা একদম খুব ভালো করে মুখস্থ করব, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গচ্ছতি। আর এখানে তিনটে শব্দের যে তিনটে রূপ হচ্ছে সাহাতৌতে, ত্বম ইউবাম ইউয়াম অহম আবাম বয়ম। এর পরের দিন আমরা কি করব, আর এই স্লাইডটা দেখাবো না, জাস্ট জিজ্ঞেস করব আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, তাহারা যাচ্ছে, সে যাচ্ছে। সেগুলো আপনাদের স্লাইড না দেখে ভেবে ভেবে বলতে হবে। আমি যাচ্ছি তার মানে অসমাস শব্দ, তিনটের মধ্যে কোনটা নেব, রূপ ধাতুর কোনটা নেব, এরকম করে ভেবে ভেবে বাক্যটা না দেখে একদম ঠিকঠাক বলতে হবে। রাই মহোদয়া, এই যেটা এখানে বোঝানো হলো এটা বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। কে বুঝতে পারেননি? কে বুঝতে পারেননি জিজ্ঞেস করবেন অবশ্যই। সুকৃতি মহোদয়া বুঝেছেন? বুঝেছি স্যার। শ্রাবন্তী মহোদয়া বলুন দেখি, বলুন দেখি। জনাহা মানে অনেকজন লোক, ঠিক আছে, যাচ্ছে। তাহলে কি হবে, অনেকজন লোক যাচ্ছে, এটা সংস্কৃত কি হবে? জনাহা জনাহা গচ্ছন্তি। হ্যাঁ গুড, জনাহা গচ্ছন্তি, গুড। মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ শুধু তখনই ইউজ হবে যখন ইউষ্মৎ শব্দ আর অস্মৎ শব্দ আসবে। তাছাড়া সব সময় আমরা কোনটা নেব, প্রথম পুরুষটাই নেব। সে তাহারা বা রামশান যদুমধু লক্ষণ যাই আসুক, প্রথম পুরুষ। বাই চান্স যদি যুষ্মৎ শব্দের রূপ চলে আসে, মানে এই তিনটে ত্বম ইউবাম ইউয়াম, আর যদি অস্মৎ শব্দের রূপ চলে আসে অহম আবাম বয়ম, তাহলেই মধ্যম পুরুষ আর উত্তম পুরুষে নামবো। বাকি সব সময় প্রথম পুরুষ, ঠিক আছে, বাই ডিফল্ট। শুধু ইউষ্মৎ আর অস্মৎ আসলে একটুখানি আমরা মধ্যম পুরুষ আর উত্তম পুরুষের দিকে নামবো। গুড। তাহলে এগুলো যখন হয়েছে তাহলে আপনারা জাস্ট আরো ভালো করে একবার দেখে আসবেন। আজকে তাহলে এটাই থাক। আর আমরা তাহলে আজকে একটা কথোপকথন শিখবো। কথোপকথনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা আপনারা তাহলে পরের দিন আপনারা লিখে আনবেন। লেখার অন্য যেহেতু মুখস্থ বা লেখার অন্যরা কাজ দিচ্ছে, তাহলে আর পরের দিন লেখার কাজ দিচ্ছি না, আপনারা পড়ে আসবেন ভালো করে। কি পড়ে আসবেন? তো কিছু কথোপকথনের কাজ দিচ্ছি, সেগুলো পরের দিন পড়ে আসবেন। পড়ে যেখানে বুঝছেন না একদম পুরো পেন্সিল দিয়ে দাগ দিয়ে যে এই ওয়ার্ডগুলো বুঝতে পারছি না অন্তত সেগুলো। তাহলে আমি আগে শেয়ার করি। আচ্ছা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে বার্তালাপ আছে। তাহলে প্রথম মিত্রস্য পরিচয়, দুজন বন্ধুর মধ্যে। তারপরে কক্ষায়াম ছাত্রাণম সম্ভাষণম, ক্লাসের মধ্যে দুটো ছাত্রের মধ্যে হচ্ছে সম্ভাষণ হচ্ছে। আর গুরু শিষ্যের সংবাদ। এই প্রথম তিনটে, বেশি দিলে পারবেন কি? পাঁচটা থাক, মোটামুটি পাঁচটা পড়ে আছে। তিনটে থাকবে স্যার পাঠাবেন এটা স্যার? হ্যাঁ পাঁচটাই থাক না। হ্যাঁ পাঁচটাই থাক। আপনারা পড়ে পড়ে নিজে নিজে চেষ্টা করবেন অর্থ এটা পাঠিয়ে দেবেন স্যার? একদম একদম, এটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আপনারা এটা পড়ে বোঝার চেষ্টা করবেন যে বুঝতে পারছেন কিনা। তার মধ্যে পাঁচটার মধ্যে প্রথম একটা আমরা পড়িয়ে দিচ্ছি, পরের গুলো আমরা যে কোনো বিশেষ কোনো শব্দ আসবে, কঠিন শব্দ আসবে, সেখানে আমরা সেগুলো পড়ার চেষ্টা করব। আপনারা আপাতত পাঁচটা পড়ে আসবেন, পড়ে বুঝে আসবেন। অবশ্যই সবাই পড়ে আসবেন, কিন্তু বুঝতে পারেন আর না পারেন, পড়ে আসলে বর্ণের সাথেও পরিচয় হবে, কোথায় কোথায় কঠিন শব্দ আছে সেখানে দাগিয়ে দাগিয়ে সেগুলো
আর আপনাদের ঠিক ডিকশনারির কথা বলা ছিল, সেগুলোও তো বলতে ভুলে গেলাম। ঠিক আছে, একটা তাড়াতাড়ি আমরা দেখে নিই। প্রথম হচ্ছে মিত্রের পরিচয়, মিত্রস্য পরিচয়। হ্যাঁ, জাস্ট আমি রিডিং পড়ে যাচ্ছি আর অর্থ বলে যাচ্ছি স্পিডে, যেহেতু সময়টা অনেকটা অন্য আলোচনায় চলে গেছে। দেখুন, একটা আলোচনা আমরা পড়ছি, একটা কথোপকথন, বাকিগুলো আপনারা পড়ে আসবেন। মিত্রস্য পরিচয়, বন্ধুর মধ্যে পরিচয়। বন্ধুর নাম কি? একজনের নাম সরোবরহ, আরেকজনের নাম বিভবহ। তাহলে সরোবরহ বলছে নমো নমঃ ভবতঃ কিং নাম অস্তি, নমো নমঃ প্রণাম, ভবতঃ কিং নাম অস্তি, আপনার কি নাম বা তোমার কি নাম। বিভবহ, মম নাম বিভবহ অস্তি, আমার নাম বিভব। সরোবরহ, কিম তব প্রিয় বিষয়ঃ, তোমার প্রিয় বিষয় কোনটা। বিভবহ, সংস্কৃতম ইতি মম প্রিয় বিষয়ঃ, সংস্কৃতম হলো আমার প্রিয় বিষয়। সরোবরহ ভবান, আচ্ছা এটা সোজা আছে, আমি মানে বলছি না, আপনারা দেখুন আগে বুঝতে পারছেন কিনা। সরোবরহ ভবান কুত্র গচ্ছতি। বিভবহ অহম জগদলপুরম গচ্ছামি। সরোবরহ কথম। বিভবহ বস্তরস্য সৌন্দর্যম দ্রষ্টুম গচ্ছামি। বস্তরস্য সৌন্দর্যম দ্রষ্টুম গচ্ছামি। বস্তরস্য মানে এটা কিছু একটা স্থান টান হবে হয়তো। সরোবরহ বস্তরে বহুনি। বস্তার মানে একটা বস্তার বলে জেলা আছে, জায়গা হতে পারে, হ্যাঁ হ্যাঁ হতে পারে, বস্তার বা এরকম বস্তার কিছু হতে পারে। বস্তরে বহুনি দর্শনীয়ানি স্থলানি সন্তি। কিম দর্শনীয় স্থলম দ্রষ্টুম ইচ্ছসি। বিভবহ অহম তীরথগড় প্রপাতম দ্রষ্টুম ইচ্ছামি। তো মোটামুটি বোঝা যাচ্ছে এখানে বাক্যগুলো? হ্যাঁ স্যার। আমরা তাহলে কত দূর বলেছি? এই প্রিয় বিষয়। তারপরে দেখুন সোজা আছে, ভবান কুত্র গচ্ছতি, তুমি কোথায় যাচ্ছ। বিভব অহম জগদলপুরম গচ্ছামি, আমি জগদলপুরে যাচ্ছি। সরোবর কথম, তুমি কেন যাচ্ছ। বিভব বস্তরস্য সৌন্দর্যম দ্রষ্টুম গচ্ছামি, বস্তর ওই প্রদেশের সৌন্দর্য দ্রষ্টুম দেখতে যাচ্ছি। সরোবর বস্তরে বহুনি দর্শনীয়ানি স্থানানি সন্তি, বস্তর স্থানে বহুনি মানে অনেক, বহু, দর্শনীয়, দর্শনীয়ানি মানে দর্শনীয়, স্থলানি মানে স্থল, অনেক দর্শনীয় স্থল, সন্তি মানে আছে, বস্তরে অনেক দর্শনীয় স্থল আছে। কিম দর্শনীয় স্থলম দ্রষ্টুম ইচ্ছসি, তুমি কোন দর্শনীয় স্থলটা দ্রষ্টুম দেখতে ইচ্ছসি ইচ্ছা করছো, তুমি কোনটা দেখতে ইচ্ছা করছো। ওখানে তো অনেকগুলো দর্শনীয় স্থান আছে। তখন ও বলছে, বিভব কি বলছে, অহম তীরথগড় প্রপাতম দ্রষ্টুম ইচ্ছামি, অহম তীরথগড় প্রপাত দেখতে চাইছি। দ্রষ্টুম মানে দেখতে, ইচ্ছামি মানে ইচ্ছা করছি। একদম সোজা সোজা সংস্কৃত আছে, সোজা সোজা শব্দ আছে, কঠিন হওয়ার কথা নেই। তবুও দুটো চারটে যদি কঠিন থাকে আপনারা দাগিয়ে আসবেন, পরের দিন আমরা এগুলো আলোচনা করব। আপাতত এটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বেশ, তাহলে বাকি চারটে আপনারা করে আসবেন এর সাথে সাথে। আজকে বেশি কাজ থাকলো না, এই বাকি চারটে করে। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি প্রথম দিকে যেগুলো আপনি পড়ালেন না প্রত্যয়, হ্যাঁ ওইগুলো কি আপনি পাঠিয়ে দেবেন? পাঠিয়ে দিয়েছি তো। ও আচ্ছা, ঠিক আছে। কেন আপনি পান? গ্রুপের মধ্যেই তো আছে, আপনি পাননি? ঠিক আছে, না স্যার আমি এবার দেখবো। তা হ্যাঁ দেখে নেবেন, পদ পরিচয় বলে পিডিএফ এ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা পড়াচ্ছি আমরা তো দিয়ে দিই সঙ্গে সঙ্গে, পদ পরিচয় বলে পিডিএফটার নাম আছে, দেখবেন। স্যার ওই লিংক আর অ্যাপ গুলো দেবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ডিকশনারি। তাহলে মোটামুটি আমাদের পরের দিনের কাজ কি রইলো একবার মনে করিয়ে দিই। এই যে পিডিএফ, এটা আমরা যেটা গ্রুপে দেব, এই পিডিএফ এর কথোপকথন প্রথম থেকে 1 থেকে 5 পর্যন্ত কথোপকথন পড়া রইলো। আর হচ্ছে ওই যে আমরা যেটা স্ক্রিনশট নিয়ে নিতে বললাম, এর আগের যে আমরা স্ক্রিন শেয়ার করে পড়েছিলাম, স্ক্রিনশট নিতে বলেছি। গম ধাতুর ওই 9টা যেন একদম গলাধকরণ থাকে, একদম জলবৎ তরলম, তার সাথে এদিকে তদ, অসমদ এবং ইউষ্মদ, এর যে তিনটে করে রূপ আছে এগুলো, এটা। আর আমরা ওদিকে শব্দের ক্ষেত্রে রাম শব্দ পড়া দিয়েছি। রাম শব্দ শুধু মুখস্থ নয়, ঘুরিয়ে ঘাড়িয়ে সব রকম ভাবে। তাহলে শুধু রাম শব্দ 3টে পড়া, পরের দিন মনে করে দেবেন 3টে পড়া ছিল। রাম লতা ফল 3টেই বলেছিল। হ্যাঁ রাম লতা ফল 3টে। গুড, ঠিক ঠিক। পরের দিন মনে করে দেবেন আপনাদের মধ্যে যে স্যার 3টে পড়া ছিল, রাম লতা ফল, এই হচ্ছে শব্দরূপ। তারপরে বাক্যের মধ্যে ছিল তদ, অসমদ, ইউষ্মদ, এর 3টে, আর ওদিকে গম ধাতুর 9টা রূপ, আর এদিকে এই যে আমাদের এটা আছে কথোপকথনের 5টা কথোপকথন।
ঠিক আছে, কারোর কোনো স্যার ডাউট? বলছি হওয়া হওয়া অর্থে কি ভূ ধাতু, ভূ ধাতু বোঝায় স্যার? একদম মানে আমি আছি ওটাও কি ভূ ধাতু একদম হতে একদম হবে? অহং ভাবামি, হ্যাঁ। হওয়া মানে আর আছা অর্থে, তাই? থাকা, বর্তমান আচ্ছা অর্থে স্যার, আছে। হ্যাঁ আছি। হুম। বেশ, তাহলে কারোর কোনো সংশয় পরের দিনের পড়া বা আজকের পড়া বিষয়ে? না স্যার, না স্যার। স্যার একটু বেশ, অ্যাপটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ। প্রথম কথা, মোবাইলের অ্যাপ আছে কিছু কিছু, আমি কিভাবে দেখাই। আপনি ওই নাম অ্যাপের নাম দিয়ে নামগুলো দিন, দিচ্ছেন, আমরা আমরা সার্চ করে নেব। প্লে স্টোর থেকে ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখুন। আপনি অ্যাপের নাম আর লিংকগুলো গ্রুপে পোস্ট করে দিতে পারেন। স্যার গ্রুপে পোস্ট করে হ্যাঁ স্যার গ্রুপে পোস্ট করে দেবেন। হ্যাঁ, গ্রুপে পোস্ট করবো, তবু আপনারা এখন একবার দেখে নিন। যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য সাইটও বলবো, সাইটগুলোতেও আপনারা প্রবেশ করতে পারেন। দেখতে পাচ্ছেন? প্রথম রূপটা আছে ধাতুরূপমালা। ধাতুরূপমালা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম যে ধাতুরূপমালা আছে সেটা যদি আমরা খুলি, এখানে আছে প্রফেসর মদন মোহন ঝা। এখানে আপনারা ধাতুরূপের বিভিন্ন ধাতুরূপগুলো পেয়ে যাবেন। ধাতুরূপ 360 একটা আছে, 360 লেটেস্ট বেরিয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারেন, এটাও ভালো। এখানে প্রত্যেকটা ধাতু, ধরুন আমি এখানে একটা ধাতু ভূ ধাতু লিখবো, ভূ ধাতু সার্চ করবো, তো আমি এখানে ভূ ধাতু সার্চ করি। ভূ, দেখুন ভূ সত্তায়াম, প্রথম ধাতুটা আমাদের ভূ ধাতু। আমরা ভূ ধাতুটা খুললাম, ভূ ধাতুর বিষয়ে লেখা রয়েছে। ভূ ধাতু, মূল ধাতু ভূ, অর্থ কি সত্তায়াম, গণ কি গণ, সেট অন ইট, এগুলো এখনো আমাদের পড়া হয়নি, পরে আমরা শিখব। পদি, কোন পদি? এখানে পপ লেখা আছে, কে বলতে পারবে পপা মানে কি? পরস্ময় পদি। হ্যাঁ, এই তো আমরা তাহলে পরস্ময় পদি। হ্যাঁ, ধাতুটা কোন পদীয়? পরস্ময় পদী। তারপর মূল ধাতু ভূ। এখানে তলায় দেখুন রূপাণী দৃশ্যন্তাম, ধাতু রূপগুলো দেখুন বলে, এটা যেহেতু আছে এটা চাপলেই রূপগুলো দেখাবে। দেখুন এখানে আমরা রূপগুলো পেয়ে যাচ্ছি 10টা লকারে, লট, লিট, লুট, ভবতি, ভবতা, ভবন্তি, ভবসি, ভবতা, ভবতা, এটা আমরা রূপ পেলাম। এরকম আমরা যে কোনো ধাতুর রূপ পেয়ে যাব। ঠিক আছে, এখানে এই অ্যাপে আমরা যে কোনো ধাতুর রূপ পেয়ে যাব। এছাড়াও আপনি গুগল প্লে স্টোরে ধাতুরূপ 360, 365 এইসব আছে, এটাও আপনার ধাতুরূপমালা, এটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এছাড়া ধাতুরূপের জন্য এটা হলো। শব্দরূপের জন্য শব্দরূপমালা, দেখুন 3 নম্বর অ্যাপ, শব্দরূপমালা 3 নম্বর অ্যাপ। হ্যাঁ স্যার আছে শব্দরূপমালা। হ্যাঁ, প্রথম থেকে 3 নম্বর অ্যাপ শব্দরূপমালা, এটা খুলছি। এটাও হচ্ছে প্রফেসর মদন মোহন ঝা কর্তৃক তৈরি। তো এখানে আমরা ঢুকলাম, ঢুকলেই এখানে দেখুন কত শব্দ আছে। তো এর মধ্যে আমরা স্ক্রোল করে করে সেই শব্দতে আসতে পারি, বা ডান সাইডে দেখতে পারেন অকার ইকাল দেওয়া রয়েছে, এখান থেকে আমরা খুঁজে খুঁজে সেই বর্ণটাতে গিয়ে, ধরুন রাম শব্দ খুঁজবো, তাহলে ডান দিকে আমরা রকারে চলে যাই, রকার, এই রকার নিয়ে যতগুলো শব্দ আছে এখানে চলে আসে, রমা শব্দ আর রাম শব্দ, তাই তো? রাম শব্দ চাই আমাদের, এখানে রমা শব্দ আছে, রাম শব্দ খুঁজতে হবে। এই তো রাম শব্দ চলে এসেছে, দেখুন রাম শব্দ খুলি। হ্যাঁ, রাম শব্দ
কি কি লেখা রয়েছে? মূল শব্দ হচ্ছে রাম, প্রকৃতি কি? অকারান্ত, লিঙ্গ কি? পুংলিঙ্গ। তাহলে এই তিনটে তো আমরা জানি, আগে থেকেই জানি। এবারে রূপগুলো, রামহ রামু রামাহা, রূপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো, তাহলে ডিকশনারিটা। হ্যাঁ, এবার হলো ডিকশনারি। আচ্ছা, যে দুটো বললাম আপনারা, এই দুটো কি আর স্ক্রিনশট দিতে হবে? হ্যাঁ, ধাতুর উপমালা, শব্দের উপমালা, ব্যাস হলো। এবার যারা কম্পিউটারে বা ল্যাপটপে করেন তাদের জন্য বিভিন্ন রকম আছে সাইট, সেগুলো দেখুন এবার। তাহলে কোন স্যার কথা বলছেন? এই স্যারে সাইটটা কি? অষ্টাধ্যায়ী.com। দেখতে পাচ্ছেন অষ্টাধ্যায়ী.com। কি লেখা আছে? অষ্টাধ্যায়ী, ASHTADHYAYI.com, অষ্টাধ্যায়ী.com। অষ্টাধ্যায়ী মানে কি? অষ্টাধ্যায়ী হচ্ছে সংস্কৃতের হচ্ছে মূল প্রধান গ্রন্থ, মানে ব্যাকরণের আমরা যত ব্যাকরণ শিখেছি। স্পেলিংটা একবার বলুন ওই অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী.com। কি আছে এখানে? ASHTADHYAYI.com, অষ্টাধ্যায়ী.com। দরকার হলে এই লিঙ্ক, এটাই আমি লিঙ্ক এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। অষ্টাধ্যায়ী.com। তাহলে অষ্টাধ্যায়ী মানে কি একটা সামান্যভাবে বলি। আমাদের ধর্মের মূল গ্রন্থ যেমন বেদ, সেরকম আমাদের ব্যাকরণের মূল গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ীতে কি আছে? এই যে আমরা আজকে এত ভাষণ দিচ্ছি, এত নিয়ম বলছি, সমস্ত কিছু সূত্র, ব্যাকরণের সমস্ত সূত্র এই অষ্টাধ্যায়ী বইটাতে আছে। প্রায় 4000-এর মতো সূত্র এখানে সূত্র লিখেছেন পাণিনি মুনি। তাহলে অষ্টাধ্যায়ী গ্রন্থটা কে লিখেছেন? পাণিনি মুনি। হ্যাঁ, এই অষ্টাধ্যায়ী যে পাণিনি মুনি লিখেছেন, সেই অষ্টাধ্যায়ীর উপরে এই সাইটটা। এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো একদম পুরো বেসিক থেকে শুরু করে প্রফেসর লেভেলের সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো বেসিক লেভেলের আমরাও প্রতিনিয়ত এই সাইটটা ফলো করি। আমাদের যত কিছু সংশয় হয়, কিছু জিজ্ঞাসা করার থাকে, এই সাইটটা ফলো করি। এখানে আপনি বেসিক থেকে সব পাবেন। যেমন দেখুন, এখানে আমি ধাতু রূপ খুঁজি। এখানে যে ডান পাশে 3 ডটস আছে, এর মধ্যে আমি গিয়ে সমস্ত কিছু, এখানে আমাদের সূত্রপাঠ, ধাতুপাঠ। মিউট করুন। বন্ধু তাহলে এখানে আমরা সহজেই সূত্রপাঠ, ধাতুপাঠ, শব্দপাঠ, কোষানবেশ, ব্যাখ্যানানবেশ এগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু তবু আমরা এখানে পাবো সবকিছু একসাথে। এই কোনায় যে নেভিগেশন প্যানেল আছে, এখান থেকে আমরা কি কি পেলাম? প্রথমে আমাদের কি কি লাগবে, অনেক কিছু আছে। কি কি লাগবে? এখান থেকে ধাতুপাঠ লাগবে। ধাতুপাঠ কার লেখা? কটা ধাতু আছে এখানে? ধাতুপাঠ পাণিনির লেখা 2000টা ধাতু আছে। হ্যাঁ, আমরা একটু আগেই বললাম সেই ধাতুপাঠ। তাহলে এই ধাতুপাঠটা আমরা খুলি। পাণিনীয় ধাতুপাঠ, এই যে খুলে গেছে। দেখুন এখানে প্রত্যেকটা ধাতু, পাণিনি মুনি যত ধাতু করেছেন সমস্ত ধাতু এখানে আছে। ভূ ধাতু, তো এখানে আমাদের যে ধাতু দরকার আমরা এখানে লিখতে পারি বা এখানে খুঁজতে পারি। তাহলে এখানে ভূ ধাতু প্রথমে আছে, খুলি ভূ ধাতুটা। দেখুন এবার এই ভূ ধাতুর সাথে এখানে এতগুলো সমস্ত লকারের রূপ দেওয়া রয়েছে। ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবতঃ, ভবতা, সমস্ত রূপ দেওয়া রয়েছে। এবার অমিত মহোদয় আপনি বলুন, ভবতি রূপটা কিভাবে হয়েছে? কোন ধাতুর সাথে কি প্রত্যয় করে? অমিত মহোদয় আছেন?
নেই মনে হচ্ছে স্যার। আচ্ছা বল আচ্ছা, তাহলে জুলি মহোদয়া বলুন। বলবো কোন ধাতু স্যার, কি বললে আরেকবার কোশ্চেনটা? ভবতী রূপটা কিভাবে হয়েছে? ভূ ধাতুর সঙ্গে টিং প্রত্যয় করে, টিপ মানে টিপ, প্রথমটা কি ছিল? টিপ প্রত্যয় করে। হ্যাঁ, আচ্ছা, এইবার এখানে এখানে আপনি প্রত্যেকটা রূপ কিভাবে হয়েছে, অ্যাপগুলোতে আপনি শুধু রূপগুলো পাবেন, এখানে কিভাবে হয়েছে মানে খুব হাইয়ার ব্যাকরণ সেটাও আপনি পেয়ে যাবেন। ভবতীর সাথে টিপ প্রত্যয় করে কোন সূত্র লেগে কিভাবে কিভাবে চেঞ্জ হলো পরপর আপনি দেখতে পাবেন। দেখুন আমরা ভবতীটা ক্লিক করছি, এটাই আবার খুলছি যে ভবতী রূপটা ভূ ধাতু থেকে টিপ প্রত্যয় করে কিভাবে হলো। এরা আরো ভেঙে দেখিয়ে দেবে। দেখুন ভবতী ভূ সত্তায়ম ধাতু, তার সাথে প্রথমে লট লকার করা হয়েছে, লট লকার করার পরে এই যে টিপ প্রত্যয় এসছে, ভূ ধাতুর সাথে টিপ প্রত্যয়, এই ডান পাশে এগুলো সব সূত্র দিয়ে দিয়ে চেঞ্জ হচ্ছে। টিপ প্রত্যয় করার পরে আস্তে আস্তে মাঝে সব আসলো, ভূ সব টিপ কর্তরি সব ইত্যাদি সূত্র লাগলো, দিয়ে কত কিছু লাগলো, অনেক সূত্র দিয়ে বিভিন্ন কাজ হয়ে গেল। ভূটা হয়ে গেল ভো, তারপরে অ তি, ভূটা হয়ে গেল ভব অতি, মিলেমিশে শেষে হয়ে গেল ভবতী। মানে এই বিশাল প্রক্রিয়া আছে ভেতরে। এবার সমস্ত সূত্রগুলো এখানে আছে, এগুলো আমরা পরবর্তীকালে শিখবো, মানে এটা খুব হায়ার লেভেলের আছে। তাহলে এটা আমাদের সিম্পল, আমাদের এখন এই রূপ সাধন দেখার দরকার নেই, এখন আমরা কোন ধাতুর রূপটা আমার দরকার সেই ধাতুটা সার্চ করে আমরা এখানে দেখে নিতে পারি। যদি পট চাই আমরা এখন এখানে পট লিখলে পট ধাতু এক্ষুনি চলে আসবে, পট পট ধাতু পেলাম, দেখুন পট ধাতু চলে এসেছে, পট খুলি, পঠতি পঠতঃ পঠন্তি পেয়ে গেলাম। তো এরকম যে কোনো ধাতু আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এরপরে ধাতুর সাথে সাথে আর কি লাগবে? শব্দ। তাহলে ধাতু পাঠ হলো, তারপরে আমাদের শব্দের জন্য শব্দ পাঠ হয়, শব্দের জন্য আমরা কি খুলবো? শব্দ পাঠ হয়, খুললাম। দেখুন এখানে সমস্ত শব্দগুলো আছে, দেব, রাম, সর্ব, বিশ্ব, যে শব্দ লাগবে আমরা সার্চ করেও নিতে পারি বা এখানে খুলতে পারি। রাম শব্দ, রাম শব্দ খুললাম, দেখুন রাম শব্দের রূপগুলো আছে। শুধু রূপ নেই, কিভাবে তৈরি হয়েছে সেটাও ভেঙে দেওয়া রয়েছে। রাম শব্দ কিভাবে তৈরি হয়েছে? সুকৃতি মহোদয়া, কোন প্রাতিপদিকের সাথে কি প্রত্যয়? রাম শব্দ প্রাতিপদিকের সঙ্গে যশ প্রত্যয়, সুপ্রত্যয়, গুড, হ্যাঁ। তাহলে রামযুক্ত সু, দেখুন এটাই এবার ভেঙে ভেঙে লেখা আছে। রামযুক্ত সু, সু এর স পড়ে রয়েছে, সয়ের স্থানে আমি বলেছিলাম না র হবে, সয়ের স্থানে রু হয়ে র হলো, রয়ের স্থানে বিসর্গ হয়ে শেষমেশ রামহ, এটা তৈরি হলো। সুটা কিভাবে ঘুরে 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 বিসর্গ হয়ে গেল দেখলেন, এখানে সমস্ত প্রক্রিয়া লেখা আছে। বেশ, তাহলে এই হলো আমাদের একটু ওভারঅল গেল। এবার আমরা আসি ডিকশনারি। তাহলে মোটামুটি শব্দরূপ ধাতুরূপ খোঁজার জন্য আমরা কিছু অ্যাপ বললাম আর সাইটও বললাম, এছাড়া প্রচুর সাইট আছে সংস্কৃতের, তবু এইগুলো আপাতত দেখলে আমাদের কাজ চলে যাবে। এবার আমরা আসি ডিকশনারি। এটা একটা আমাদের আছে learnsanskrit.cc, সংস্কৃত ডিকশনারি। তো এখানে আমরা লিখি ম্যান। এখানে দেখুন বাম পার্শ্বে কি কি আছে? সংস্কৃত থেকে ইংলিশ, ইংলিশ থেকে সংস্কৃত। এখানে বাংলায় ট্রান্সলেশন নেই, সংস্কৃত থেকে ইংলিশ হবে, ইংলিশ থেকে সংস্কৃত হতে পারে, বা অটোমেটিক নিয়ে নেবে। আমরা যদি বাংলায় এখানে ইংলিশে লিখি বা সংস্কৃতে লিখি অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আপাতত আমরা ইংলিশে লিখি একটা কিছু, ম্যান, ম্যানটা লিখে ট্রান্সলেট করছি। কি এসছে? এই তো ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে জন, নর, এইগুলো হতে পারবে, সমস্ত এসছে, অনেকগুলো শব্দ আছে আর ম্যান এই অর্থে। ম্যানার, এখানে কিন্তু ম্যান দেয়নি, শুধু ম্যানার দিয়েছে। এখান থেকে ম্যান খুঁজে নিতে গেলে এই যে ম্যান, ম্যান, ম্যান মানে কি কি হতে পারে? দেহীন, জন, পুংস, নর, পুরুষ, হ্যাঁ, এতগুলো সব ম্যান শব্দের অর্থ। তাই এটাকে যদি আমরা সংস্কৃতে লিখি তাহলে এখান থেকে আমরা অটোমেটিক নিয়ে নেবে। যখন সংস্কৃতে কিছু একটা লিখি, সংস্কৃতে লিখি সুবর্ণম, এই যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি সুবর্ণম। তাহলে সুবর্ণম মানে দেখতে পাচ্ছি ইংলিশে গোল্ড,
সুবর্ণ দিয়ে সুবর্ণকার মানে গোল্ড স্মিথ, সুবর্ণ মানে গোল্ডেন। তাহলে এগুলো আমরা সব পেয়ে গেলাম। এটা একটা সংস্কৃত ডিকশনারি আছে। এছাড়াও খুব হায়ার স্ট্যান্ডার্ডের একটা ডিকশনারি আছে যেটা সংস্কৃত থেকে সংস্কৃতে ব্যাখ্যা করবে, বিভিন্ন রকম ইংলিশ সমস্ত খুব হায়ার। আমাদের এটাতে কাজ চলে যেতে পারে আপনাদের। তাছাড়াও একটা খুব স্ট্যান্ডার্ড ডিকশনারি আছে, সেটা একবার দেখাচ্ছি, ভালো নাও লাগতে পারে, এটা আপনার ফলো করলেই হয়ে যাবে। আরেকটা স্ট্যান্ডার্ড ডিকশনারি দেখাচ্ছি, তাহলে এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। learnsanskrit.cc, এটা আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। kosa.sanskrit.today, এটা হচ্ছে খুব হাই লেভেল একটা ডিকশনারি। এখানে শুধু শব্দগুলো আসবে না, শব্দের প্রয়োগ, হ্যাঁ, কোথায় আছে, অমর কোষে কি আছে, প্রতিশব্দ কি, সবকিছু আসবে। যেমন আমি একটা খুঁজি, ধরুন সূর্যঃ, সূর্যঃ, সূর্যঃ আমরা সার্চ করছি এখানে। সূর্য মানে কি, যত রকম সংস্কৃতের আজ অব্দি যত কাজ হয়েছে সব এখানে পেয়ে যাবেন। দেখুন সূর্য মানে এসছে কোথায় কোথায়, আপটে ডিকশনারি, তামিল ডিকশনারি, কল্পদ্রুম, হিন্দি ডিকশনারি, এতগুলো জায়গায় থেকে পেয়েছে, এখানে এতগুলো জায়গা থেকে পেয়েছে সূর্য মানে। তো আমি যখন একটা খুলি, এই সূর্য এই এতগুলো জায়গা থেকে খুলি, এতগুলো ডিকশনারি মানে প্রত্যেকটা ডিকশনারি আমরা একসাথে পেয়ে গেলাম। তাহলে সূর্যটা খুললাম, প্রথমে খুলে কি দেখাচ্ছে দেখি। দেখুন সূর্য শব্দ সংগ্রহ, এই ডিকশনারি থেকে আমাদেরকে দেখাচ্ছে, শব্দ সংগ্রহ ডিকশনারি থেকে সূর্য মানে কি দেখাচ্ছে, প্রথমে দা সান, এগুলো সব দেখাচ্ছে। তারপরে আর একটা ডিকশনারি, এই যে ক্যাপিলার ইংলিশ, সেখান থেকে দেখাচ্ছে প্রচুর, এখানে প্রচুর অপশন থাকবে। উইলসন একটা নামকরা ডিকশনারি, সেখান থেকে আপটে হিন্দি ডিকশনারি একটা, সূর্য সরতি আকাশে, সূর্য ইয়াদবা সুবতি কিভাবে তৈরি হয়েছে সমস্ত কিছু, তার ইংলিশ মানে সবকিছু এখানে দেখাচ্ছে। তারপরে এটা একটা ইংলিশ ডিকশনারি থেকে দেখাচ্ছে। স্পোকেন সংস্কৃত, এই যে আমরা একটু আগে যে সাইটটাতে খুঁজে দেখলাম না, একটু আগে যে সাইটটাতে খুঁজে দেখলাম, ওরা অটোমেটিক সেটা খুঁজেও এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই স্পোকেন সংস্কৃত সাইটটা একটু আগে আমরা খুলেছিলাম, সেটাও এখানে দেখাচ্ছে। সূর্য মানে সান। আচ্ছা, এছাড়াও আর কি কি দেখাচ্ছে, কতগুলো, হিন্দিতে সুরজ। আচ্ছা, আমাদের অল্পেতে হয়ে যাবে, কিন্তু এটা একটা জাস্ট দেখিয়ে রাখছি। বৈদিক প্রেফারেন্স, বেদে কোথায় কোথায় প্রয়োগ আছে সেগুলো সব দেখাচ্ছে। আর কি কি, এই যে অমর কোষ, অমর কোষে সূর্য সম্পর্কে কি আছে, এই সূর্য পুংলিঙ্গে, সূর্য পুং মানে সূর্য পুংলিঙ্গে সমানার্থক সূর্য, অরিয়মন, আদিত্য, দিবাকর, ভাস্কর, প্রভাকর, বিভাকর, ভাস্বত, এগুলো এর সমানার্থক আর কি কি শব্দ হতে পারে সেগুলো সব এখানে দিয়ে দিয়েছে। কল্পদ্রুম, সেখানে সূর্য শব্দের কি কি অর্থ, হ্যাঁ, কোন কোন অর্থে আছে, কোথায় কোথায় প্রয়োগ আছে, এখানে কল্পদ্রুম থেকে দিয়ে দিয়েছে। বাচস্পত্যম থেকে আছে, এরপরে বাচস্পত্যম এখান থেকেও আছে, সারা জায়গা থেকে আছে। যাই হোক, একটু হাই স্ট্যান্ডার্ড। এই হচ্ছে আমাদের আপাতত এসে দাঁড়ালো। ঠিক আছে, আজ আমাদের তাহলে এই পর্যন্ত। পরের দিন একটা জিনিস মনে করে দেবেন যে আমাদের যেমন আকাশবাণী থেকে প্রত্যেকদিন বাংলায় সংবাদ হয়, সেই রকম আকাশবাণী থেকেই প্রত্যেকদিন কিন্তু সংস্কৃতেও সংবাদ বলে। আপনারা কেউ সংবাদ শোনেন সংস্কৃতে? স্যার দু একদিন শুনেছি। না স্যার। তাহলে প্রত্যেকদিন আপনাদের শুনতে শুনতে একটা অভ্যাস হবে। না স্যার, শুনি না। ওই লিঙ্কটাও পরের দিন একবার মনে করে দেবেন, দেখিয়ে দেবো যে প্রত্যেকদিন সকাল আর বিকেল দুবার করে যেমন আকাশবাণীতে বাংলায় সংবাদ হয়, সেরকম সংস্কৃতেও সংবাদ হয়। তো আপনারা সব সংস্কৃতের, আপনারা শুনবেন না তো কে শুনবে? শুনে প্র্যাকটিস করবেন যে শুনে বুঝতে পারছেন কিনা প্রত্যেকদিন, তাহলে তত্ত্বও জানা যাবে, সংবাদটাও শোনা হবে। সেটা পরের দিন দেখাবো। তাহলে এই যে সাইটগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন, শব্দরূপ ধাতুরূপে অ্যাপগুলো বললাম, আর এদিকে ডিকশনারির দুটো সাইট বললাম। ওকে, আর পড়া 3টে পড়া আছে, কেউ একজন জুলি মহোদয়া থেকে শুরু করে যে কেউ একজন পরের দিন ক্লাসে এসে মনে করে দেবেন স্যার 3টে পড়া ছিল আগের দিনের। আচ্ছা স্যার। ওকে, আজকে আমরা তাহলে এই পর্যন্ত রাখি। কারোর কোনো জিজ্ঞাসা? স্যার ওই হোমওয়ার্ক গুলো করে পাঠিয়েছিলাম, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি তো প্রত্যেকের হোমওয়ার্ক দেখে তো আমি রিপ্লাই করে দিয়েছি। না স্যার, রিপ্লাই পাইনি কিছু, ওই জন্যই বলছি। তাহলে আপনারটা দেখতে হবে, হয়তো দেখা হয়নি, নাহলে আমি তো যতগুলো সামনে পড়েছে সব হোমওয়ার্ক আমি দেখে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে,
আমি দেখে পাঠিয়ে মঙ্গলবারে পাঠিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? স্যার হ্যাঁ, বলছি যে পানিনি আচ্ছা, ধাতুপাট নামক সময় হয়ে এসছে। যারা যদি মনে করেন লেফট হবেন, হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কারোর যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সে করতে পারেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি পানিনি যে মানে ধাতু পাঠ যে গ্রন্থ, ওটা কি আলাদা গ্রন্থ না অষ্টাধ্যায়ের মধ্যেই? না, আলাদা গ্রন্থ। তিনি এরকম ধাতু পাঠ সম্পর্কে একটা আলাদা গ্রন্থ করেছেন, সেখানে শুধু ধাতুর লিস্ট গুলো আছে। আর অষ্টাধ্যায়ী একটা গ্রন্থ করেছেন যেখানে শুধু সূত্রগুলো আছে, আলাদা বই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে আমি ভাবতাম যে ওটা প্রকরণ টাইপের, হয়তো অন্য অধ্যায় হয়তো আছে। না না না, তবে এখন আমাদের যে বইগুলো আমাদের পাই সেখানে কি আছে, ওই একটা সংগ্রহ, একটা বই পাওয়া যায়, পাণিনীয় সংগ্রহ, বা একটা বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী মূল মাত্র বই পাওয়া যায়। সেখানে আপনি একটা বইয়ের মধ্যে সমস্ত বইগুলো পেয়ে যাবেন। গণপাঠ আছে, ধাতুপাঠ আছে, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে, আবার সূত্রগুলোও দেওয়া আছে। কিন্তু ওই জন্য আলাদা আলাদা বই। বেশ, আর কারো কোনো জিজ্ঞাসা? বেশ, তাহলে সবাই ঠিকঠাক ভাবে পড়াটা করে আসবেন। আজকে তাহলে এই পর্যন্তই। শুভরাত্রি। ঠিক আছে স্যার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।